হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে নিউ জার্সির ডিলেন্সি হল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে এক এল সালভাদিয়া ইমিগ্রেন্টের রহস্যজনক মৃত্যু, যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদ ও ক্ষোভ, এই বিষয়টি আজকে জানব। মিশিগান ব্যাটল গ্রাউন্ড স্টেট ডেমোক্রেটিক প্রাইমারি, সোশ্যালিস্ট আব্দুল এল সাইয়েদ এবং কংগ্রেস সদস্য মধ্যপন্থী হেলি স্টিভেনের মধ্যে শ্বাসরুদ্ধকর লড়াই। এবং আজকে রাত্রি হয়তো আমরা এই প্রোগ্রাম শেষ হওয়ার মধ্যেই জানতে পারবো কে এগিয়েছেন অথবা কে জিতেছেন, এই বিষয়টি জানতে পারবো। স্কুল শিক্ষার্থীদের ভারী ব্যাকপ্যাক বহন, এই বিষয়ে একটি রিপোর্ট বেরিয়েছে, যেটার ক্ষতি কী, স্বাস্থ্য সমস্যা, এর ঝুঁকি কী, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আলোচনা হবে যে ফিরে দেখা 5ই অগস্ট। আজকে জানেন আজকে 4 অগস্ট, কালকে 5 অগস্ট। কালকে বাংলাদেশের ইতিহাসে একটি বড় ঘটনা ঘটেছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন ভারতে। তার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের তুড়ে এবং এই যে ফিরে দেখা যে 5ই অগস্ট, এর স্মৃতি আজকে আমরা জানবো কী হয়েছিল সেদিন। এবং আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, জনাব হাসান ফেরদৌস, সৈয়দ আলামিন রাসেল, হেলাল খান, মিশিগানে বাংলাদেশি কমিউনিটি লিডার, এবং তাওহিদ তানজিম, কেন্দ্রীয় সদস্য এনসিপি, রোবোটিক গবেষক, কর্নেল ইউনিভার্সিটি হচ্ছে আমাদের আজকের অতিথি। আজকে অতিথিদের নাম বললাম। আজকে শুরু করবো আমাদের নিউজ আপডেট জানাচ্ছেন প্রিয় নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া আছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনার কাছ থেকে। অনেকদিন পরে। ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেল সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজ মঙ্গলবার অগস্ট মাসের 4 তারিখ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিশিগানের কথা তাহির একটু আগে বলেছিলেন যে হাড্ডাহাড্ডি লড়াই কিংবা খুব তীব্র কোনো প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে না। এল সাইদ ব্যাপক ব্যবধানে এগিয়ে গেছেন। শেষ পর্যন্ত যতটুকু আমি দেখেছি যে তিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী হতে যাচ্ছেন, শুধু ঘোষণার বাকি। সর্বশেষ অবস্থান ছিল তার 61.6% ভোট। তিনি 45,000-এরও বেশি ভোট পেয়েছেন। আবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 4বারের কংগ্রেস সদস্য, যিনি তাকে চ্যালেঞ্জ করছেন, যিনি ডেমোক্রেট দলের মূল ধারা মেইন স্ট্রিম নেতৃত্বের সমর্থন পাচ্ছেন, আর সেই হ্যালি স্টিভেন্সের সমর্থন গিয়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধেক, 35.1%। অতএব এল সাইদ মিশিগানের ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী হতে যাচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। এবং খুব সম্ভবত আগামী নভেম্বরের 3 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বিজয়ের সম্ভাবনা বেশি থাকায়, ডেমোক্রেটরা ভোটার বেশি থাকায়, তিনি খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ধর্মাবলম্বী সিনেটর নির্বাচিত হতে যাচ্ছেন এল সাইদ। তার নাম 61.6%, 61.6% ভোট পেয়ে তিনি এখন এগিয়ে রয়েছেন। তার নির্বাচনী ফলাফলের ঘোষণাটা বাকি আছে, তবে ফলাফলের বর্তমান যে ব্যবধান, এটি ঘুচিয়ে আনা হেলির পক্ষে সম্ভব হবে না কংগ্রেসম্যান, সেটিও সেখানে থেকে ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন মাধ্যমে বলতেও শুরু করেছেন। নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুলের জন্য একটি দুঃসংবাদ এসেছে। একই সাথে দুঃসংবাদ আবার কিছুটা ক্ষেত্রে সুসংবাদও বলা যায়, যদিও দুঃসংবাদটা দিই প্রথমে। সেটি হচ্ছে গতকাল সোমবার এক ফেডারেল বিচারক, তার নাম হচ্ছে তিনি ইউএস ডিস্ট্রিক্ট জাজ যে আগাস্টিনো, তিনি একটি রায় দিয়েছেন যে নিউ ইয়র্ক স্টেটে ফেডারেল এজেন্ট, বিশেষ করে ইমিগ্রেশন আর কাস্টম এনফোর্সমেন্টের এজেন্টরা মুখ ঢেকে রাখা থেকে বিরত রাখতে যে আইনটি পাশ করা হয়েছিল, সেটি নাকচ করে দিয়েছেন। তাদের দৃশ্যমান পরিচয় বহন করতে বাধ্য করতে পারবেন, অর্থাৎ আইসি এজেন্টরা মাস্কও পরতে পারবেন এবং তাদের বুকে কিংবা তাদের গলার মধ্যে তাদের আইডি বহন করার বাধ্যবাধকতাও আর থাকছে না। এর আগে চলতি বছরের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার অনুরূপ একটি আইন আটকে দিয়েছিলেন আরেকজন ফেডারেল বিচারক। ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন সংক্রান্ত গ্রেপ্তার কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়ার পর এই আইনটি প্রণয়ন করা হয়েছিল ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক স্টেটে। নিউ ইয়র্কের নর্দার্ন ডিস্ট্রিক্টের এই ডিস্ট্রিক্ট জাজ ডাগাস্টিনো তার রায় উল্লেখ করেছেন যে যদিও স্বচ্ছ পুলিশি কার্যক্রম নিশ্চিত করার ক্ষেত্রে নিউ ইয়র্কের উদ্দেশ্য মহৎ বলেই মনে হয়েছে তার কাছে, তবে আদালতের বিবেচ্য বিষয় সেটি নয়। তিনি লিখেছেন তার রায়ে যে আদালতের সামনে এখন যে বিষয়টি রয়েছে তা হলো সাংবিধানিকতা, অর্থাৎ কনস্টিটিউশনালিটি। সংবিধান কি বলে? স্বচ্ছতা এবং পছন্দসই নীতিগত সিদ্ধান্ত নয় যুক্তরাষ্ট্রের সংবিধান
তেমনটি বলে না। একজন ফেডারেল বিচারক রায় দিয়েছেন যে সেই নিউ ইয়র্ক স্টেট আইন প্রয়োগকারী উক্ত ফেডারেল বিচারকে রায় দিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের যাদের মধ্যে আইসের এজেন্টরা অন্তর্ভুক্ত দায়িত্ব পালনকালে মাস্ক পরা থেকে বিরত রাখতে পারবে না, এই আইনটি পাশ করা হয়েছিল। তবে ইউএস ডিস্ট্রিক্ট জাজ অগাস্টিনো স্থানীয় স্টেট ও ফেডারেল সংস্থাগুলোর মধ্যে দেওয়ানি অভিবাসন আইন প্রয়োগের সমন্বয় সংক্রান্ত এবং কংগ্রেসের অনুমোদন প্রাপ্ত চুক্তিগুলোকে নিষিদ্ধকারী নতুন নিউ ইয়র্ক স্টেট আইন আইন আটকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন সেটি গ্রাহ্য করেননি। অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটে যে আইনটি পাশ করা হয়েছিল যে নিউ ইয়র্ক স্টেটের কোন আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ ইউনিয়ন, পুলিশ ফোর্স, পুলিশ ইউনিট যেটাকে আমরা বলি, সেটি আইসের সাথে কোনো চুক্তিবদ্ধ হতে পারবে না ফেডারেল ইমিগ্রেশন এনফোর্সমেন্টের ব্যাপারে, সেটি কিন্তু বহাল থাকছে। অর্থাৎ পুলিশের আইসকে সহযোগিতা করার বাধ্যবাধকতার বিষয়টি আদালত নাকচ করে দিয়েছেন। এই আইনটির লক্ষ্য ছিল স্থানীয় সরকারি সংস্থা ও পুলিশ বা কারেকশনাল ফ্যাসিলিটি গুলোকে ইউএস ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের সাথে আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ হওয়া থেকে বিরত রাখা। জাস্টিস ডিপার্টমেন্ট আপত্তি তুলেছিল, বিচারক তাতে গ্রাহ্য করেনি। এই ধরনের চুক্তির ফলে স্থানীয় সংস্থাগুলো ইমিগ্রেশন কর্মকর্তার মতো দায়িত্ব পালন করতে পারত এবং কেবল দেওয়ানি অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক কোনো ব্যক্তিকে নিজেদের হেফাজতে রাখতেও পারতো, গ্রেফতারও করতে পারতো। সেটি সম্ভব হচ্ছে না এখন আর। যুক্তরাষ্ট্র সরকার নির্দিষ্ট কিছু বড় নিয়োগকর্তার উপর আরোপিত একটি অতিরিক্ত ফির আওতা বাড়ানোর পরিকল্পনা করছে, সেটি ইমিগ্রেশন সংক্রান্ত এবং সেটি হচ্ছে H1B এবং L1 ভিসা আবেদনের ক্ষেত্রে সেটি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। সেটি হচ্ছে যে তাদের পরিকল্পনা অনুযায়ী জুলাই মাসে প্রত্যাশিত একটি চূড়ান্ত বিধিমালার মাধ্যমে 9/11 রেসপন্স অ্যান্ড বায়োমেট্রিক এন্ট্রি এক্সিট ফি, যে রেসপন্স অ্যান্ড বায়োমেট্রিক এন্ট্রি এক্সিট ফির পরিধি বাড়িয়ে তা অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদনের ক্ষেত্রে কার্যকর করা হতে পারে। অর্থাৎ H1B ভিসায় যারা তাদের অবস্থান বাড়াতে চাইবেন তারা নতুন করে আবেদন করতে গেলে এই নতুন ফি ধার্য করা হবে। L1 এর ক্ষেত্রেও তাই। বর্তমানে যোগ্য নিয়োগকর্তারা অর্থাৎ যারা এমপ্লয়ার আছেন সাধারণত প্রাথমিক স্ট্যাটাস বা মর্যাদা প্রাপ্তি কিংবা নিয়োগকর্তা পরিবর্তনের আবেদনের সময় H1B ভিসার জন্য অতিরিক্ত $4,000 ফি এবং L1 ভিসার জন্য $4,500 ফি প্রদান করা হতো, সেটি একটু বাড়ানো হবে। তবে প্রস্তাবিত এই পরিবর্তনের কারণে যেসব কোম্পানি H1B এবং L1 কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল তাদের অভিবাসন ইমিগ্রেশন সংক্রান্ত ব্যয় খরচ বেড়ে যাবে, কারণ ফি বেড়ে যাচ্ছে H1B এবং L1B ভিসার জন্য আবেদনে, নতুন করে আবেদন ক্ষেত্রে কিংবা রিনিউ করার ক্ষেত্রে। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির ব্যক্তিগত আক্রমণ ও ব্যবসা বিরোধী নীতি সত্ত্বেও 350 পার্ক এভিনিউতে আকাশচুম্বী ভবন নির্মাণের পরিকল্পনাতেই অটল থাকছেন কেন গ্রিফিন, যার সেই বিলাসবহুল ম্যানহাটন অ্যাপার্টমেন্ট ঘিরেই প্রচারণা চালিয়েছেন পিডিপির ট্যাক্স অর্থাৎ অতিরিক্ত ট্যাক্স আরোপের জন্য যে ভিডিওটি করেছিলেন মেয়র মামদানি, সেই ভিডিওতে যে ভবনটি ব্যবহার করা হয়েছিল সেটি এই কেন গ্রিফিনের বাসভবন। তখন তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি বলেছিলেন যে নিউ ইয়র্কে নতুন একটি বিশাল স্কাই স্ক্রেপার অট্টালিকা নির্মাণের যে পরিকল্পনা $4.5 বিলিয়ন ব্যয়, সেটি তিনি বাতিল করে দিতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করেননি। তার কোম্পানির পক্ষ থেকে আজকে জানানো হয়েছে যে 350 পার্ক এভিনিউ সাউথে আরো একটি বিশাল স্কাই স্ক্রেপার নির্মাণ করা হবে $4.5 বিলিয়ন ব্যয় করে, এবং এতে নিউ ইয়র্ক সিটিতে কনস্ট্রাকশন জব হিসাবে কয়েক হাজার এবং নিয়মিত চাকরি হিসাবে ক্যান গ্রিফিনের কোম্পানিতে আরো 1,500 থেকে 2,000 লোকের কর্মসংস্থান হবে, প্লাস প্রপার্টি ট্যাক্সও পাওয়া যাবে সিটির পক্ষে। গ্রিফিনের প্রধান সহযোগী প্রতিষ্ঠান ডোনাল্ড রিয়েলটি ট্রাস্ট, বর্নার্ডো রিয়েলটি ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন রথের মতে $4.5 বিলিয়ন 350 পার্ক এভিনিউতে নতুন এই টাওয়ারটি পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ শুরু হবে শীঘ্রই। শেষ করছি, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আজকে একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আশাবাহ্য খবর হচ্ছে
গড়পড়তায় অপরাধের হার কমেছে। তবে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করেছে এনওয়াইপিডি। সেটি হচ্ছে গত জুলাই মাসে পুরো নিউ ইয়র্ক সিটি জুড়ে বড় ধরনের অপরাধের হার কমলেও সিটির সাবওয়েতে হামলা ও চুরির ঘটনা বেড়েছে। সাবওয়েগুলো অনেকটা কম নিরাপদ হয়েছে গত বছরের এই সময়ের তুলনায়। নিউ ইয়র্ক সিটি অপরাধের হার রেকর্ড পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যদিও এনওয়াইপিডির প্রকাশিত তথ্য অনুযায়ী আজকে। তবে একটি জায়গায়, সেটি একটু আগে আমি বললাম, গত বছরের জুলাই তুলনায় এই বছরের জুলাই মাসে সিটি জুড়ে বড় ধরনের অপরাধের হার, মেজর ক্রাইম যেগুলিকে বলা হয়, সেটি 12.7% কমে গিয়েছে। অর্থাৎ অপরাধের সংখ্যা 11,367 তালিকাভুক্ত করা হয়েছে, যা কমেছে গত বছরের একই শুরুর তুলনায় 9,919টি। অপরাধের ঘটনা কমেছে নিউ ইয়র্ক শহরে। অপরাধের 7টি প্রধান ক্যাটাগরিতেই সংখ্যা কমেছে যদিও, এবং সিটির প্রতিটি বড়তেই পরিস্থিতির উন্নতি হয়েছে। নিউ ইয়র্ক এনওয়াইপিডির সর্বশেষ রিপোর্টে এটি ফুটে উঠেছে বেশ জোরালো ভাবে। যদিও 2026 সালের প্রথম 7 মাসে সামগ্রিকভাবে বড় ধরনের অপরাধের হার কমেছে, সামগ্রিকভাবে বলি 6.6% হিসেবে। গোলাগুলি ও হত্যাকাণ্ডের পরিসংখ্যানটি বিশেষভাবে এক্ষেত্রে উল্লেখযোগ্য বলে এনওয়াইপিডি উল্লেখ করেছে। জুলাই মাস পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে 381টি গোলাগুলির ঘটনা, 462 জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, তাও কিন্তু কম নয় যদিও, এবং 149টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা এনওয়াইপিডির ইতিহাসে বছরের প্রথম 7 মাসের হিসাবে সবচেয়ে কম সংখ্যা তারা বলতে চাচ্ছে। শুধুমাত্র জুলাই মাসেই 59টি গোলাগুলি ও 21টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ওই মাসের জন্য রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে। তো জুলাই মাসে অন্য সময়গুলিতে এর চাইতে বেশি রেকর্ড হতো, বেশি গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো, সেটি সেই তুলনায় জুলাই মাসে কমেছে। জুলাই মাসে গণপরিবহন অর্থাৎ মাস ট্রানজিট ব্যবস্থায় গুরুতর অপরাধের হার 10.9% বেড়েছে। অতএব আপনারা যারা সাবওয়ে ব্যবহার করেন সিটির ট্রান্সপোর্টেশন সেক্টরে, তারা একটু সাবধানেই চলাফেরা করতে পারেন। গত বছরের জুলাইয়ের 156টি ঘটনার তুলনায় এই বছর 173টি ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে। বছরের শুরু থেকে এই পর্যন্ত এই বৃদ্ধির হার অবশ্য যদিও অনেক কম, মাত্র 1%, 1,265টি অপরাধ থেকে বেড়ে 1,279টি হয়েছে। তবে সিটির সামগ্রিক অপরাধ হ্রাসের ধারার বিপরীত, যদিও সেটি জুলাই মাসে গণপরিবহন ব্যবস্থায় কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। অন্যদিকে যেই বড়কে সবচেয়ে বেশি বিপজ্জনক মনে করা হতো সামগ্রিকভাবে, সেই ব্রঙ্কসে বছরের শুরু থেকে এ পর্যন্ত বড় ধরনের অপরাধের হার সিটির মধ্যে সবচেয়ে বেশি 12.5% হ্রাস পেয়েছে। ব্রঙ্কসে ব্যাপক উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, এবং আপনারা জানেন ব্রঙ্কস ইদানিং বিপুল পরিমাণ বাংলাদেশীও বসবাস করেন। জুলাই মাস পর্যন্ত সরকারি আবাসন এলাকাগুলোতে হত্যাকাণ্ড, গোলাগুলির ঘটনা, গুলিতে হতাহতের সংখ্যা এবং ডাকাতির হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যদিও কেবল জুলাই মাসে এসব এলাকায় বড় ধরনের অপরাধের হার 3.5% বৃদ্ধি পেয়েছে। এবার শেষ করছি, গবেষণায় দেখা গেল যে আমরা অনেকেই এটি খুব গুরুত্বপূর্ণ মনে করি, এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলে থাকেন যে প্রোটিন আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয়, কিন্তু যতটা মনে হয় তার চেয়ে কম প্রোটিনের প্রয়োজন। আজকে এটি গবেষণালব্ধ তথ্যে সেটি জানা গেছে। আমাদের পানীয় জল, খাবার এবং আরো নানা কিছুতে এমন সব জায়গাতেই প্রোটিনের এমন উপস্থিতি দেখা যাচ্ছে, কিন্তু এর মানে কি এই যে আমাদের সত্যি এত বেশি প্রোটিন প্রয়োজন? একটি নতুন গবেষণায় ফলাফলে বলছে যে তা হয়তো নয়। গত 31শে জুলাই সেল প্রেস ব্লু জার্নালে প্রকাশিত একটি গবেষণায় গবেষকরা মানুষ, ইঁদুর ও অন্যান্য প্রাণীর প্রোটিন সংক্রান্ত 350টিরও বেশি গবেষণাপত্র পর্যালোচনা করেছেন। তারা দেখেছেন যে কম পরিমাণে প্রোটিন গ্রহণ করলে স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক অধিক সুফল পাওয়া যেতে পারে, তবে বিষয়টি ব্যক্তিভেদে ভিন্নও হতে পারে। আপাতত এখানে শেষ করি আজকে, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। সো আজকে যে নিউ জার্সির যে ডিটেনশন সেন্টারে যে একজন ইমিগ্রেন্ট মারা গেলেন, এল সালভাদোরিয়ান, ট্রাম্প প্রশাসনের, সেটা আপনি বলেছেন,
যেটা আপনি বলেছেন বলে আমি আর রিপিট করি নাই, এটি এই নিয়ে ওই ফ্যাসিলিটিতে দ্বিতীয় মৃত্যুর ঘটনা, এবং 41 বছর বয়সে এল সালভাডোরের নাগরিক সে। সো সো এটা কি আপনি মানে আপনি যদি ইন টার্মস অফ হিউম্যান রাইটস আপনার কন্ডিশন, অথবা যে যুক্তরাষ্ট্র যেটাকে বলা হয় যে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে হিউম্যান রাইটস নিয়ে আপনার মানে ইয়ে করে, তাদের এই কারাগারে মৃত্যুর এই ঘটনাগুলি, এটা এই বিষয়টিকে ওয়ার্ল্ড কীভাবে দেখবে? আপনি যখন আপনি ইয়ারলি রিপোর্ট সাবমিট করবেন এবং আপনি সার্টিফিকেট দিবেন সবাই অন্যদেরকে, সেখানে আপনার কারাগারে যখন লোক মারা যাবে তখন আপনি কিভাবে এটা সার্টিফাই করবেন? জটিল প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যেটা বলা হচ্ছে এখানে, যে নিউজে যেটি বলা হচ্ছে, এবং নিউজটা প্রথম আইসি দিয়েছে, জি সেটি বলছে যে এই ভদ্রলোক মেডিকেল ইমার্জেন্সি সিচুয়েশনে চলে যায়, এবং তারা সেখানে তারা চিকিৎসক ডাকে, আহ্বান করে, চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করে। এই হচ্ছে আইসের সংক্ষিপ্ত রিপোর্ট। কিন্তু নিউ জার্সির মেয়র অবশ্য সিনেটর করি বুকার এটার প্রতিবাদ করেছেন। পরিবকারও প্রতিবাদ করেছেন। নিউ জার্সির মেয়র, যিনি এই ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন সর্বপ্রথম, তিনি বলার চেষ্টা করেছেন যে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে অনেক বিলম্ব করা হয়েছে, এবং অতীতে আগে ভাগেও সে তার যে বিভিন্ন অসুখের কথা আইস কর্তৃপক্ষকে জানিয়েছিল, সে আইস কর্তৃপক্ষ তাতে গুরুত্ব দেয়নি। এটি হচ্ছে তাদের বক্তব্য। এখন এই পরিস্থিতিতে অবশ্যই তদন্ত হওয়া উচিত, কারণ যুক্তরাষ্ট্র যেহেতু পৃথিবীর অন্যান্য দেশের হিউম্যান রাইটস, মানবাধিকার নিয়ে কথা বলে থাকে, রিপোর্টও প্রকাশ করে থাকে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে, কিন্তু এই ক্ষেত্রে যেই ব্যক্তি তিনি জেলখানায় থাকা অবস্থায় যদি তার অসুস্থতার কথা আইস কর্তৃপক্ষকে জানিয়ে থাকেন, এবং আইস কর্তৃপক্ষ সেটাকে গুরুত্ব না দিয়ে থাকে, এটি তদন্ত করে বের করা উচিত, এবং যারা এর জন্য শাস্তি প্রাপ্য তাদের শাস্তি দেওয়া উচিত। আমেরিকার আইন তো তাদের শাস্তি দিতে কোনো বাধা সৃষ্টি করে না দায়ী ব্যক্তিদের। কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রশাসন ততটুকু যাবে কিনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে তো অনেক ইম্পর্টেন্ট আলোচনা হয় মিশিগান নিয়ে। মিশিগানকে বলা হয় ব্যাটল গ্রাউন্ড, এবং ব্যাটল গ্রাউন্ডে আসলে ব্যাটল গ্রাউন্ড ইজ ওভার, ব্যাটল গ্রাউন্ড ইজ অলমোস্ট ওভার। আমি যেটা ফলো করলাম, এই ব্যাটল গ্রাউন্ড তখন বলা হয় বিশেষ করে যখন আপনার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় বলা হয় যে ইটস এ ব্যাটল গ্রাউন্ড। এই ব্যাটল গ্রাউন্ডে এখন আপনার সবচেয়ে বড় উইনার হবেন আপনার আমাদের বার্নি স্যান্ডার এবং তার সমর্থক যারা আছে, বিকজ উনার ক্যান্ডিডেট ছিলেন। দুইটা জিনিস আছে তাহের, দুইটা জিনিস আছে এই ক্ষেত্রে। এই নির্বাচনের জন্য দুটি মানে দিক আছে আমার যেটা মনে হয়েছে। একটি দিক হচ্ছে ডেফিনেটলি প্রগ্রেসিভদের যে জয়ের যে রথ যাত্রা, সেটা মিশিগান পর্যন্ত গিয়ে পৌঁছেছে, সেটি হচ্ছে একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে এল সাইদের বিরোধী প্রার্থী যিনি, তিনি 8 বছর ধরে কংগ্রেস সদস্য, প্লাস তিনি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির মেইন স্ট্রিম নেতৃত্বের সাপোর্ট পাচ্ছেন। তিনি এখন পরাজিত হচ্ছেন। প্রকারান্তরে এটি কিন্তু মেইন স্ট্রিম নেতৃত্বেরই পরাজয় প্রগ্রেসিভদের কাছে। এবং ডেমোক্রেটিক পার্টিতে যে প্রগ্রেসিভ এবং মেইন স্ট্রিমদের মধ্যে যে শীতল যুদ্ধ, আমি এখনো বলবো করলো, সেটির যদি বিস্তৃতি ঘটে, এটি পার্টির জন্য কোনো ক্ষেত্রেই ভালো হবে না, এবং এটি বরং রিপাবলিকানদের জন্য সুবিধাজনক অবস্থার সৃষ্টি করবে। Yeah, so that's a big আপনার উইন ফর আপনার প্রোগ্রেসিভ, এবং প্রোগ্রেসিভরা যে পুরোপুরি আপনার আস্তে আস্তে তাদের লুজ হয়ে যাচ্ছে তাদের গ্রিপ, এইটা হলো তার প্রমাণ। নিউ ইয়র্কে আপনি দেখেন প্রোগ্রেসিভ যেভাবে উইন করছে, তাতে আপনার সকল্ড যারা কাউন্টি অ্যান্ড দেন এস্টাবলিশ মেশিন বলা হয় যাদেরকে, তারা পিছনে থেকে অনেক কাজ করেছেন, কিন্তু তারা একজন উইন করতে পারছে না। সো দে আর লুজিং দেয়ার গ্রিপ সর্বত্র, এবং এইটা মিশিগান পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমার মনে হয় যে দিস ইজ এ বিগ ওয়ার্নিং সাইন ফর সকল্ড আপনার মেশিনস অ্যান্ড এস্টাবলিশমেন্ট যারা আছে ডেমোক্রেটিক পার্টির। থ্যাংক ইউ। এই লড়াইতে তাহের, এই লড়াইতে যদি ডেমোক্রেটিক পার্টি দুর্বল হয়ে পড়ে, ডেমোক্রেটিক পার্টি যদি দুর্বল হয়ে পড়ে ক্লাসের ফলে, তো এইটাতে তো আমেরিকার মিডল ক্লাসদের জন্য কোনো লাভজনক কিছু না। এখানে আরেকটা বিষয় আছে যে দুর্বল, আপনি যেটা বলছেন
বাট এই যে যারা মেশিন অ্যান্ড এস্টাবলিশমেন্ট যারা, এরা কিন্তু ইয়াং জেনারেশনকে মুঠি এনার্জাইজ করছে না, এরা বিহাইন্ডে রেখে রাজনীতি বিমুখ করে ফেলছিল। এই প্রগ্রেসিভরাই কিন্তু ইয়াংদেরকে সবচেয়ে সামনে নিয়ে আসছে, এবং ইয়াংদের এই যে এনার্জির কারণেই কিন্তু প্রগ্রেসিভরা উইন করতেছে। নতুন লিডারশিপ আসছে, এবং আপনার দেখা যাচ্ছে যারা আপনার আন্ডারসার্ভ ছিল, এই যে এল সাইদ কি আপনি বলেন প্রগ্রেসিভরা কোনোদিন ইয়ারা আনতো, এস্টাবলিশমেন্ট যারা আছে এরা আনতো, এই পুরনো নেতৃত্ব কোন সময় এদেরকে সামনে আনতো না, কিন্তু এই যে প্রগ্রেসিভরা নিয়ে আসছে এবং দে আর উইনিং। সো এমন হইতে পারে যে পার্টি আরো আপনার এনার্জাইজ হবে ইয়াংদের অংশগ্রহণের কারণে। It will take time. এনার্জাইজ হয়তো হইতে পারে, এনার্জাইজ তো হইতে পারে, বাট এটা ডিকেডস লেগে যেতে পারে। তার কারণটা হচ্ছে আমেরিকার সব স্টেটে যে রিপাবলিকান কন্ট্রোল যে 26টি স্টেট আছে, 25টি কি 26টি স্টেট এখন ধরা হয় সাধারণত, যে যেখানে ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু ডেমোক্রেটিক পার্টি ইনফাইটের কারণে সেখানকার গভর্নরশিপ কিংবা কংগ্রেস সদস্য কিংবা সিনেটের যদি রিপাবলিকানদের কাছে চলে যায় সামান্য মার্জিনাল ডিফারেন্সও, সেটা কিন্তু ইন দি লং রান ফিরিয়ে আনতে কিংবা সেটা রিক্যাপচার করতে সময় অনেক লেগে যাবে, সেই সময়তে ক্ষতি হবে অনেকের, সেটাই আমি বলার চেষ্টা করছি। তবে এই ক্ষেত্রে আরেকটা কাজ করা যেতে পারে, এই ক্ষেত্রে আরেকটা কাজ করার দায়িত্ব যেটা আমি মনে করি, যেটা মেয়র মামদানি কিছুটা করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে, সেটি হচ্ছে যে তিনি তার পলিসির যে কট্টর সমাজবাদী অংশটা আছে সেটা থেকে কিছুটা হলেও খুব স্লো পেস যদিও দূরে সরার চেষ্টা করছেন। কারণ তারও টার্গেট যে মেইন স্ট্রিমকে যদি আমি অ্যাভয়েড করি, মেইন স্ট্রিমকে যদি বাইপাস করি, ইন দি লং রান সার্ভাইভাল কষ্ট হইতে পারে। কারণ এই মেইন স্ট্রিমে যারা হারবে কিংবা মেইন স্ট্রিমে যারা পিছিয়ে পড়বে, they might join Republican Party. Then what you will do? Right, that's right. So এই বিষয়ে আরো ডিটেইলস আমরা শুনবো হাসান ভাইয়ের কাছ থেকে। দর্শক, আপনাদের যে বিষয়গুলো বলবো তা হচ্ছে যে স্কুল শিক্ষার্থীদের বাড়ি ব্যাকপ্যাক বহন, অনেক শিক্ষার্থীরা এই ব্যাকপ্যাক বহন করে, এবং এই ব্যাকপ্যাক বহনের মাধ্যমে তাদের শারীরিক কী ধরনের অসুবিধা হতে পারে এই বিষয়ে আজকে আলোচনা করবেন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। আজকে ফিরে দেখা 5ই আগস্ট প্রবাসে যেভাবে জমে উঠেছিল হাসিনা বিরোধী আন্দোলন, এই বিষয়ে আজকে আলোচনায় অংশ নেবেন সৈয়দ আলামিন রাসেল, এবং আমাদের এখানে আছেন তাহিদ তানজিম, যিনি কেন্দ্রীয় সদস্য এনসিপি এবং রোবোটিক গবেষক কর্নেল ইউনিভার্সিটি, দুজনই আমাদের সাথে আছেন। বাট যেহেতু এই আলোচনা হয়েছে এটা নিয়ে একটু আলোচনা করে ফেলি আমরা। যেন হাসান ফেরদৌস আমাদের সাথে আছেন। হাসান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। হাসান ভাই, যেটা আলোচনা করছিলাম আমরা, সো মিশিগানের রেজাল্ট নিয়ে যেটা একটু আগে আলোচনা হচ্ছিল, সো এইখানে এল সাইদ এবং আপনার কংগ্রেশনাল যে সোশ্যালিস্ট আব্দুল এল সাইদ এবং হেলি স্টিভেন, এই দুজনের মধ্যে কম্পিটিশন, এবং এল সাইদের অলমোস্ট বিজয় সুনিশ্চিত। আপনি কি মনে করছেন এটার, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ দিস? তাহের, সবাইকে শুভেচ্ছা। আপনারা এই নিয়ে কথা বলা শুরু করেছিলেন, সব কথাই যে আমি একমত তা নয়। মুদ্রা কথা হচ্ছে এই যে ইটস এ প্রোটেস্ট মুভমেন্ট, যেটা আমাদের বুঝতে হবে যে সারা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে একদল, ইনফ্যাক্ট মেজরিটি অসন্তুষ্ট, কারণ বৈষম্য বাড়ছে, অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, এবং সাধারণ মানুষ ক্ষমতাহীন তাদের মনে করছে। আমাদের কোনো পলিটিক্যাল পাওয়ার নেই, সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতাই আমাদের নেই, কারণ মানির ভূমিকা, অর্থের ভূমিকা এত পাওয়ারফুল এই মুহূর্তে পলিটিক্যাল লবিগুলি, যে আমি কি চাই না চাই সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। এবং আমাদের প্রেসিডেন্ট যেভাবে ম্যাপ কাটাছাড়া করছেন, তাতে আমার ভোটটা ম্যাটার করে না, আমি ভোট দেবার আগেই আমার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হচ্ছে ওয়াশিংটন থেকে। এই দেখছেন যে ক্রোধটা, এই ক্রোধটা মূলত ইজ এ প্রোটেস্ট এগেইনস্ট দি এস্টাবলিশমেন্ট, এটা একটা ব্যাপার। 2 নম্বর, ইটস এ হিউজ প্রোটেস্ট এগেইনস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যে দেশ জুড়ে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোগ্রেসিভরা উঠে এসছে। প্রোগ্রেসিভরা কারা? অন এভরি সিঙ্গল ইস্যু তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ডেমোক্রেটিক পার্টি কিন্তু নয়, এবং সে কারণে এই বিদ্রোহটা ইজ অলসো এগেইনস্ট দি এস্টাবলিশমেন্ট অফ দ্য ডেমোক্রেটিক পার্টি। আপনি বললেন এল সাইদের কথা বললেন, আব্দুলের কথা বললেন, আমরা কি দেখি সেখানে? আব্দুলের বিরুদ্ধে $66 মিলিয়ন খরচ করা হয়েছে। 66 আমেরিকার ইতিহাসে কোনো
প্রাইমারিতে, ডেমোক্রেটিক প্রাইমারিতে $66 মিলিয়ন খরচ করা হয়নি। এর $30 মিলিয়ন কোত্থেকে এসছে? এই প্যাক থেকে। এই প্যাকটা কি? আমেরিকান ইসরায়েলি পলিটিক্যাল অ্যাকশন কমিটি। কারণটা কি? আব্দুল ইসরায়েল প্রশ্নে, গাজার প্রশ্নে প্রতিষ্ঠান বিরোধী অবস্থান গ্রহণ করেছেন। আব্দুলের বিপক্ষে কে আছেন? হেডলি স্টিভেন। সে কে? তিনি একজন মডারেট ডেমোক্রেট বলা হচ্ছে তাকে, মডারেট ডেমোক্রেট তিনি, কিন্তু অন গাজা অ্যান্ড অন ইসরায়েল তিনি খুব শক্তভাবে ইসরায়েলপন্থী। দেশের মানুষ বলছে যে গাজায় গণহত্যা হচ্ছে, উনি বলছেন না। দেশের মানুষ বলতে পারছে আমি নতুন জেনারেশন যাদের বয়স আন্ডার 50 অথবা আন্ডার 30 হলে ব্যবধানটা আরো বেড়ে যায়, আন্ডার 50 হলেও সিগনিফিকেন্ট ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরা যাক এল সাইডের পক্ষে কারা আছে? এল সাইডের সর্বশেষ জনমত জরিপ বলছে কি এল সাইডের পক্ষে আছে আন্ডার 50 এমন লোকের সংখ্যা হচ্ছে গিয়ে +47 আমেরিকান মিশিগান্ডার্সরা এল সাইডের পক্ষে তাদের বয়স 50-এর কম। যাদের বয়স 60-এর ঊর্ধ্বে এমন 42% লোক ভোট দিচ্ছে কাকে, সাপোর্ট করছে কাকে? হেলি স্টিভেন্সকে। ফলে ইটস এ ফাইট অফ জেনারেশনস, দুই প্রজন্ম এখানে ফাইট করছে। এই ফাইটটা আমাদের দেশেও কিন্তু আমরাও দেখি আমাদের দেশেও একই ঘটনা ঘটছে। দুই প্রজন্ম প্রত্যাখ্যান করছে কাকে? ইস্টাবলিশমেন্টকে। আমরা আর মানতে রাজি নই। এই বুড়োরা বসে বসে সিদ্ধান্ত নেবে আমরা মানবো, তা হবে না। সো ইটস এ স্ট্রং এন্টি এস্টাবলিশমেন্ট ওয়েভ। আপনি যেটা বললেন আমি আপনার তো একমত নই। প্রোগ্রেসিভরা প্রমাণ করছে যে তারা উইন করতে পারে। এই যে নির্বাচনটা একটা বড় ইস্যু হচ্ছে কি ইলেক্টেবিলিটি। ডেমোক্রেটিক প্রতিষ্ঠান থেকে কি বলা হচ্ছে, যদি এল সাইদ প্রাইমারিতে জেতেনও তিনি কিন্তু সাধারণ নির্বাচনে নাও জিততে পারেন। এই হচ্ছে আর্গুমেন্টটা। সে কারণে তারা সবাই লিটারালি এভরিওয়ান সমর্থন করেছেন স্টিভেন হেলিকে। অন্যদিকে কাকে এল সাইদকে সমর্থন করছে কে? বার্নি স্যান্ডার্স, এওসি এবং আমাদের মামদানি, যারা প্রোগ্রেসিভ উইং দলের। এই প্রোগ্রেসিভ উইং কিন্তু বেসিক্যালি ব্রাত্য, এদেরকে কেউ মানে না এস্টাবলিশমেন্টের। অথচ এদের ভয়েসটাই কিন্তু এখন রিফ্লেক্ট করছে কাদের ভয়েস? এই অসন্তুষ্ট ক্রুদ্ধ ডেমোক্রেটিক ইয়াং বেসটাকে। এবং আমার ধারণা যে এই নির্বাচনের ভেতর দিয়ে, প্রাইমারি নয় সাধারণ নির্বাচনের ভেতর দিয়ে প্রমাণিত হবে যে এরা আসলে আলটিমেটলি ডেলিভার করতে পারবে কিনা। প্রাইমারি জেতা খুব সোজা, কিন্তু সাধারণ নির্বাচনে জিততে পারবে কি না প্রমাণিত হবে নভেম্বরে। মাথায় রাখতে হবে যে এই নির্বাচনে যদিও ট্রাম্প সাহেব ব্যালটে নেই, ট্রাম্প কিন্তু একটা ইনভিজিবল প্রেজেন্স। প্রত্যেকে ভোট দিচ্ছেন কার বিরুদ্ধে বা কার পক্ষে? ভোট দিচ্ছেন তারা ট্রাম্পের বিরুদ্ধে, ভোট দিচ্ছেন তারা ট্রাম্পের যুদ্ধের বিরুদ্ধে, ভোট দিচ্ছেন তারা ট্রাম্পের এই ক্লিপ্টোক্রেসির বিরুদ্ধে। যে অর্থনৈতিক বৈষম্য আমেরিকায় গড়ে উঠেছে তার আর্কিটেক্ট কে? ডোনাল্ড ট্রাম্প সাহেব। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সারা দেশ জুড়ে আমরা কি দেখতে পাচ্ছি? ডেটা সেন্টার স্ট্রং সমর্থন পাচ্ছে এই এস্টাবলিশমেন্ট থেকে, সরকারের কাছ থেকে। দেশের মানুষ কিন্তু ডেটা সেন্টারের বিরুদ্ধে। তারা কেউ চায় না আমার ব্যাকইয়ার্ডে এই বিশাল হাজার হাজার একর জায়গা নিয়ে ডেটা সেন্টার তৈরি হোক এবং আমার বাতাস, আমার পানি, আমার আবহাওয়া কলুষিত হোক। These are the issues facing the new generation. সবাই নিউ জেনারেশন সবার সামনে এইটা একটা ইস্যু। এবং আমার ধারণা যে নভেম্বরের নির্বাচনে ইস্যুগুলি একটা বড় একটা ফ্যাক্টর হবে। প্লাস অফকোর্স প্যালেস্টাইন বা গাজা। যেমন ধরা যাক এই আমি বলি হেলি স্টিভেন্স প্রিটি মডারেট, ভালো, চমৎকার, পরপর 4বার নির্বাচিত হয়েছেন। তিনি কত টাকা নিয়েছেন? প্রায় $30 মিলিয়ন তিনি পেয়েছেন ফ্রম AIPAC। তার মানে তিনি কার স্বার্থকে প্রোটেক্ট করবেন? আপনার আমার না ইসরায়েলের? ইটস ভেরি সিম্পল। যেখানে গাজাতে এখনো প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, তিনি বলছেন না গাজায় কোনো গণহত্যা হচ্ছে না। যেখানে আমরা বলছি যে আমেরিকার অস্ত্র পাঠাবো না আমরা, 105 জন মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক পার্টির সদস্যরা 105 জন প্রস্তাবে সমর্থন করেছে যে আমাদের অস্ত্র যাবে না ইসরায়েলে। বিপক্ষে ভোট দিয়েছেন কি? হেলি স্টিভেন। তার মানে এই যে কনফ্লিক্টটা, এই যে এই ক্ল্যাশটি আলটিমেটলি ডিফাইন করবে যে ডেমোক্রেটিক পার্টি আগামী নির্বাচন এবং তারপরে কোন পথে যায়। আমরা অপেক্ষা থাকবো।
থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনার আবু সাইয়েদ উনি যদি উইন করেন আপনার, তাহলে হি উইল বি দ্য ফার্স্ট মুসলিম সিনেটর, রাইট? আমাদের সিনেটে এক্স্যাক্টলি, কিন্তু সাইদ কখনোই তাকে নিজেকে প্রেজেন্ট করছেন না অ্যাজ এ মুসলিম। ইজ ইন না, এটা আমেরিকা। আমি জানি, বাট বিং হি উইল বি দ্য ফার্স্ট মুসলিম। প্রথম মুসলিম তিনি হবেন, ইয়েস Right. এক্স্যাক্টলি, Right. নির্বাচিত যদি হন। থ্যাংক ইউ সো মাচ। আর ডিটেলস আলোচনা করবো পরে, একটু যে সময় থাকে আপনার। আমাদের সাথে আছেন আলামিন রাসেল এবং তানজিম। আপনার তাদের সাথে একটু পরে আসি, বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করবো। যাই প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে জিয়া ভাই বেশ কয়েকদিন পরে আপনাকে পেলাম, অনেক শুভেচ্ছা আপনাকে। এবং আপনি অসুস্থ ছিলেন, দোয়া করি আপনি সুস্থ হন পুরোপুরি। বাট আপনার কাছে জানতে চাই যে স্কুল শিক্ষার্থী যারা, আমরা আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে সবাই দেখি পেছনে বিশাল ভারী একটা ব্যাকপ্যাক নিয়ে হাঁটে আপনার সব সময়। এবং আমি গত পরশুদিন আমার নিজের ছেলের ব্যাকপ্যাক হাতে নিয়ে দেখলাম যে এটা আমার নিজের হাত দিয়ে আমি তুলতে পারছি না, মাত্র 13 বছর বয়স। সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে হোয়াই ইউ আর সো আই মিন ক্যারিং সো হেভি ব্যাগ, এবং সেটা গেল তার কম্পিউটার আছে, অনেক বই আছে, নোট বই আছে। আজকে একটি রিপোর্ট বেরিয়েছে যারা এই ধরনের ভারী ব্যাগ বহন করে, ultimately they will face the consequence of their backbone. So এই বিষয়ে ডেফিনেটলি আমাদের, শুধু আমাদের না, প্রত্যেকেই দেখছি আমি ব্যাকপ্যাক ইউজ করে স্কুলে যারা যায়। সো এই বিষয়ে আপনার একটু একটা মেডিকেল রিপোর্ট বেরিয়েছে, এই রিপোর্টের আলোকে আপনার সাজেশন আমরা শুনতে চাই। হ্যালো, আমাকে তো শোনা যাচ্ছে তো না? যে একটু জুড়ে বললে ভালো। জি, টাইম টিভিকে, দর্শকদের, এখানকার সবাইকে ধন্যবাদ। এখন যেহেতু স্কুল শুরু হবে এক মাস পরে, তো সবাই স্কুলের জন্য ব্যাকপ্যাক কিনবে, বাপ মারা। তো ব্যাকপ্যাক কেনার জন্য কেন ব্যাকপ্যাকটা কেনাটা ইম্পর্টেন্ট, কিভাবে ব্যাকপ্যাক, কোন ব্যাকপ্যাক কেনার দরকার সেটা যেরকম ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা দেখছি যে স্কুলের বাচ্চাদের অলমোস্ট প্রত্যেকেরই ব্যাগের মধ্যে তারা এত জিনিস নিতে হয় বা নেয়, তাতে যে তাদের কষ্ট হয়। এবং দেখা গেছে যে বাচ্চারা যখন বড় হয় তখন শোল্ডার পেইন, ব্যাক পেইন এগুলো আসে। এবং বাচ্চারা এমনি স্কুল থেকে আসার পরে বাচ্চাটা উইকডেজে ব্যাক পেইন হয়, উইকেন্ডে ব্যাক পেইনটা চলে যায়। তো এখন কথাটা হচ্ছে যে ব্যাকপ্যাকটা নিতেই হবে। তো কখন ব্যাকপ্যাক আমাদের অসুবিধা করে বাচ্চাদের, সেটা হচ্ছে বাচ্চার ওজন থেকে যে 10 থেকে 15 পাউন্ডের বেশি যদি ব্যাকপ্যাক হয় সাধারণত, তাহলে এটা ঠিক না। এবং এই জন্য কিভাবে বুঝবে প্যারেন্টসরা? যখন থেকে বাচ্চাটা সামনের দিকে ঝুঁকে চলতেছে, পিঠে ব্যথা বলতেছে এবং তার শোল্ডারে দাগ পড়ে গেছে, তখন বুঝতে হবে যে যেটা ওজন বহন করছে সেটা ঠিক না। তো সেটা বিভিন্নভাবে এটা ওজন কমানো যায়। কারণ যারা স্পোর্টস করে, অন্য অ্যাক্টিভিটি করে, তারা কিন্তু সবই ওকে ঢুকিয়ে দেয়। কিন্তু স্কুলে এখন অনেক সময় স্কুলে বই থাকে, লকার রুম থাকে। তো এইসব স্কুলে যেখানে বই থাকে, লকার রুম থাকে, সেখানে বাচ্চারা আবার এক্সট্রা বই এবং কম্পিউটারও নিয়ে যায়। তো এইসব জিনিস যতটুকু কমানো যায়, তারা পানির বোতল, ভরা পানির বোতল নিয়ে যায়, হাফ নিতে পারে। তাদের খাবারের যেটা নিয়ে যায় প্যাকেট, এটা বেশ বড় হতে পারে, ভারী হতে পারে। তো বাপ মাদের যেটা দেখতে হবে যে স্কুলে যে ব্যাগ কিনতে যাবেন, ব্যাগটা পরা যেন শোল্ডারের উপরেরটা শোল্ডারের উপরে না হয়, আর নিচের পোর্শনটা যেন কোমরের নিচে না যায়। এবং এটার জন্য খালি স্ট্রেপ না, কোমরে একটা স্ট্রেপ আছে এবং চেস্টে ওইটা যদি লাগানো হয় 30% ওয়েট কিন্তু কোমরের দিকে, কোমর বহন করে দেন শোল্ডার। জি। তো ওইভাবে, এবং এটা 2 ইঞ্চ থিক স্ট্রিপ হতে হবে শোল্ডারটা। আর এইভাবে ব্যাগটা নেবে ওজন ছাড়াও, যেন কমফোর্টেবল নিতে পারে। অনেকে প্রশ্ন করেন হুইলওয়ালা ব্যাগ নেয় না কেন? তো হুইলওয়ালা ব্যাগ তখনই নেওয়া যায় যে স্কুলে এলিভেটর আছে, ওটার জায়গা আছে। আদারওয়াইজ দেখা গেছে হুইল ব্যাগটা ভালো, এমনি ওজন কম, টানে নিয়ে যাচ্ছে পুলিয়ের মতো, কিন্তু সিঁড়ি দেখে ওঠার সময় অনেক হ্যাজার্ড হয়। সেই জন্য যেসব স্কুলে সিঁড়ি আছে বাচ্চাদের, তখন ওই চাক্কাওয়ালা ব্যাগটা তাদের জন্য হ্যাজার্ড হতে পারে। আর কি হ্যাজার্ড হতে পারে? বাচ্চাটা যদি হেভি ওয়েট নিয়ে পড়ে যায়, এমনিতে ব্যালেন্স করে পড়ে যায়, তখন তার নিজের ওয়েট আর ব্যাগের ওয়েট মিলে ইনজুরিটা আরো বেশি হয়। তো এসব কারণে প্যারেন্টসদের উচিত প্রপার ব্যাগ কেনা, যে ব্যাগের মধ্যে শর্ট ব্যাগ থাকবে,
শোল্ডার থাকবে এবং এক সাইডে না, বোথ সাইডে যে শোল্ডার স্ট্রিপ থাকবে এবং চেস্ট স্ট্রিপ থাকবে এবং কোমরের বেল্টও থাকবে ওইটাতে লাগানো। এটা নাম্বার 1। নাম্বার 2, চেক করা। অনেক সময় তার অনেক জিনিস ঢুকে নিয়ে যায়, ওই সানডেতে খুলে মা বাবা দেখা যে তার আননেসারি কিছু জিনিস আছে কিনা, এগুলো দেখার, যেটা নেওয়ার দরকার নেই স্কুলকে বলে টিচারদেরকে তোমাদের তো বই আছে ওখানে, বই নিতে বলছে কেন, বা পেপার বই মানে পাতলা কাগজ নিতে পারে, পুরো নোটবুকটা না নিয়ে। এইভাবে করে করতে প্রবলেম হয়েছে যে এটাতে নার্ভেরও প্রবলেম হয়, বাচ্চার হাত ঝিমঝিম করে, শোল্ডারের মধ্যে যখন প্রেশার পড়ে এবং পড়াশোনা করতে পারে না, টায়ার্ড হয়ে যায়, এক্সস্টন থাকে, তখন পড়াশোনাও হয় না, ব্যথাও হয়, ব্যাগটাও দরকার। এইভাবে একটা ব্যালেন্স চিন্তা করে ব্যাগ কিনতে হবে, প্রপার ব্যাগ। তার বাদে তার যদি অনেক হেঁটে যেতে হয় তখন অনেক সময় হুইল ব্যাগ নেওয়ার কথা চিন্তা করতে পারে। আর টিচারদের সাথে কথা বলে স্কুলে আননেসারি জিনিস যেন বহন করতে না পারে। এটা আপাতত এইভাবে মা বাপের চিন্তা করা উচিত। আর যেটা বললাম, পানির বোতল পুরো না নিয়ে হাফ বোতলে পানি ঘর থেকে নিয়ে গেল, এসব সিম্পল জিনিস ক্যান আনলোড করতে পারবে। থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে যারা দেখছেন তাদের সবার জন্য এটা প্রয়োজন, কারণ অলমোস্ট সবার ছেলে মেয়ে আছে যারা স্কুলে যায়, কলেজে যায় এবং ব্যাকপ্যাক ইউজ করে। এবং ব্যাকপ্যাকটা কীরকম হবে আপনি একটু বললেন যে শোল্ডারের উপরে যেন না যায় ব্যাকপ্যাক, রাইট? হ্যাঁ, আপার পোর্শনটা শোল্ডার উপরে না, আর লোয়ার পোর্শনটা কোমরের নিচে না। কোমরের অনেকে আছে যে আপনার বেল্টটাকে অনেক লম্বা করে ফেলে এবং এটা দেখা যায় একদম কোমরের নিচে চলে গেছে, সো এটা মিডিলে রাখা ভালো। বেল্টটাকে টাইট করতে হবে এবং এই জন্য এই যে চেস্ট স্ট্রিপ আর কোমরের বেল্ট যদি থাকে ওই পার্টিকুলার ব্যাকপ্যাকের সাথে, তখন আর অত নিচে ঝুলবে না আর কি, ওটা বাধ্য হয়ে ওখানে থাকবে আর কি। আর একটা হলো যে অতিরিক্ত ওজন আছে কিনা, এটা গার্ডিয়ান যারা আছেন বা প্যারেন্ট যারা, তারা একটু চেক করে দেখবেন যে সে অনেক খামাখা এমনি অনেক নোট বই বা বিভিন্ন ওই যে পানির বোতল বলেন এর মধ্যে ঢুকাচ্ছে কিনা, এগুলো একটু খেয়াল রাখা ভালো। আর স্কুলে বলে দিলেও ভালো যে এই যে এত নোট বই তার তো ব্যাগে রাখা দরকার না, স্কুলে রাখলেও হয় তার। রাইট, প্যারেন্টসরা এগুলো কনসার্ন, টিচার সাথে কথা বলতে হবে, বসে থাকলে হবে না। তো টিচাররা তখন এগুলো শুনবে, কারণ তারা তো দেখছে না, বাপ মারা দেখছে। তাছাড়া এগুলো লং টার্ম কনসিকুয়েন্স আছে, শোল্ডার পেইন, ব্যাক পেইন, অনেকের কাইফোসিস যাদের আছে তাদের পেইনটা অনেকদিন থাকে। তাদের অনেক সময় যে নার্ভ ইনজুরি হয়, ব্রেকিল নার্ভ ইনজুরি হলে হাতের মধ্যে ঝিমঝিম করে, ওইগুলো। আর যারা বাচ্চারা স্পোর্টস করে যারা, তাদের জন্য আরেকটা কিছু ব্যবস্থা করতে হবে, কারণ তারা তো অনেক ইকুইপমেন্ট নিয়ে যেতে হয়। এগুলোর একটা বের করতে হবে একটু উপায়। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আলামিন রাসেল আপনি শুনতে পাচ্ছেন এবং তানজিন দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন? রাসেল ভাই, আগে যাই আপনার কাছে, দুজনের কাছে শুনবো যে 5ই অগস্ট কালকে, এবং 5ই অগস্টের যে মুভমেন্ট, আপনার সরকার বিরোধী যে আন্দোলন হয়েছিল প্রবাসে, এই প্রবাসে আপনি ছিলেন, আলামিন রাসেল আপনার কাছে প্রথমে যাই, আপনি ছিলেন one of the pioneer of the creating the movement among all the student. So একটু আপনি আজকে আগামীকাল সকালেই তো শেখ হাসিনার ভারতে চলে গিয়েছিলেন, সো আপনি কি একটু স্মৃতি বলতে পারবেন এবং কিভাবে মুভমেন্ট ক্রিয়েট করেছিলেন একটু সংক্ষেপে শুনি, তারপরে আমি তানজিমের কাছে যাব। ধন্যবাদ ভাই, টাইম টেলিভিশন এবং আমার শ্রদ্ধাভাজন যারা প্যানেলিস্ট আছেন এবং সঙ্গে আমার অনুজ, তানজিম, সবার প্রতি শুভেচ্ছা। তো প্রথমে আমি জানাচ্ছি হাসিনা পলায়ন দিবসের শুভেচ্ছা, যেহেতু আগামীকাল আপনার হাসিনা পলায়ন দিবস আপনার। তো এই যে মুভমেন্টটা বেসিক্যালি আমেরিকাতে শুরু হয় অফিসিয়ালি 18 তারিখ থেকে 18ই জুলাই। তো আপনার আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। বাংলাদেশে তো আজকের দিনে উনি চলে গিয়েছিলেন, আজকে বোধহয় দুপুরের দিকে উনি চলে গিয়েছিলেন, রাইট? আমাদের রাত 3টা 3:30 দিকে আর কি। তো আপনার তো এখানে যেটা বলছিলাম যে অফিসিয়ালি মুভমেন্টটা শুরু হয় 18ই জুলাই থেকে। তো 18ই জুলাই মুভমেন্ট করার আগে যে কিছু প্রস্তুতি ছিল, তো আমি এবং আমার সাথে কিছু টিম মেম্বার, বিশেষ করে স্পেশালি যারা আপনার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যারা ছিল, তো আমরা এটা অ্যাপ্লাই করি হলো যতদূর আমার মনে পড়ে যে 15 তারিখে সম্ভবত আমরা অ্যাপ্লাই করি, যেটা পারমিশনের জন্য টাইম স্কয়ারে। তো এই পারমিশনটা আসলে আমরা অফিসিয়ালি পাই নাই,
হ্যাঁ, যে অফিসিয়ালি না পাওয়ার জন্য কিন্তু আমরা সিদ্ধান্ত নেই যে না, আমরা প্রোটেস্টটা কন্টিনিউ করবো এটা। এবং এটার জন্য আমরা টোটাল 8টা টিম ভাগ করি, 8টা টিম এরিয়া ওয়াইজ এবং কলেজ ওয়াইজ, কারণ এই সময় কলেজগুলি বন্ধ ছিল, ওদেরকে পাওয়াটা ছিল কঠিন। তো এই জন্যই যে দুটো টিমের কাজ ছিল যে এই কলেজের যারা স্টুডেন্ট আছে এদের এবং এদের ফ্যামিলিকে ইনভলভ করা, কিভাবে ইনভলভ করা যায়। আর দুটা টিম কাজ করতো যে আপনার এলাকা ভিত্তিক, আপনার যে বাঙালি অধ্যুষিত যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো, সাবওয়ের কাছাকাছি যে এরিয়াগুলো আছে এসব জায়গায় আপনার পোস্টার করা, আমরা ছোট ছোট পোস্টার করছিলাম, সেই পোস্টার তারা করতো। দুটো টিম ছিল যারা কাজ করতো যে আপনার প্লাকার্ড তৈরি করা, পোস্টার তৈরি করা, আপনার বিভিন্ন রকমের বাংলাদেশি পতাকা, আমেরিকান পতাকা, এগুলি কালেক্ট করা বিভিন্ন জায়গায়, কারণ আমাদের কাছে সেই সময় কোনো ফান্ড ছিল না বিভিন্নদের কাছ থেকে এটা কালেক্ট করা। আর দুইটা টিমের আপনার 8 জন কাজ করতো যে কিভাবে আপনার আমরা এই জায়গাটাকে মানে নিরাপত্তার সাথে রাখতে পারি, যাতে করে অন্যরা হামলা করতে না পারে, এভাবে আমরা প্ল্যানটা তৈরি করি বেসিক্যালি। এর মধ্যে যেটা হয় সেটা হলো যে 18 তারিখে আমাদের সব প্রিপারেশন সবকিছুই ঠিক আছে, আমরা চেষ্টা করেছি যে সবার কাছে পৌঁছানোর জন্য। এবং আপনার 18 তারিখে ইয়র্ক কলেজের অ্যালামনাই, আমি যদি নাম বলি, সে আবার এনসিপি ডায়াসপারা, আমেরিকার ডায়াসপারার সে সদস্য দিহান, ওরা আমার সঙ্গে যোগাযোগ করে যে না, আমরা যারা যেতে পারবে না তারা আমরা চাচ্ছি যে জ্যামাইকাতে হিল সাইডে আমরা একটা আপনার ডেমনস্ট্রেশন করবার জন্য। এবং আপনার ও তখন যোগাযোগ করে, তখন হয়তো দুপুর 12:30 এরকম বাজে আর কি। তো ওরা টাইম দিয়েছিল বিকাল দুপুর 3:30, যেহেতু সবাই যাবে আবার টাইম স্কোয়ারে। তো আমরা ওই সময়ের মধ্যে যখন 12:30 হয় তখন আমরা সঙ্গে সঙ্গে আপনার একটা পোস্টার তৈরি করি, কিছু আপনার ফ্লায়ার এবং প্লাকার্ডের সঙ্গে সঙ্গে আমরা যেমন একটা হিল সাইডে আমরা সেটা রেডি করে ফেলি। এবং আপনারা দেখেছেন তাহের ভাই, এবং আপনার টিভিতে সরাসরি ছিল আমাদের প্রোগ্রামটা, যে হিল সাইডের 2টা ব্লক পুরো, এবং আপনার ছাত্র এবং জনতা এটার সাথে যুক্ত হয়, হ্যাঁ, এবং পুরো হিল সাইড প্রকম্পিত হয়ে যায়। এরপরে টাইম স্কোয়ারের যে প্রোগ্রামটা 18 তারিখে সাকসেসফুলি হয়, এবং আপনার এর পরবর্তীতে আপনারা দেখেছেন যে ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিন বা এভরি আদার্স ডেতে আপনার টাইম স্কোয়ারের প্রোগ্রামগুলো হয়, এবং সেখানে শুধু ছাত্র না, ছাত্র জনতা, তাদের প্যারেন্টস সবাই কিন্তু এবং সেখানে অংশগ্রহণ করে, এবং সমস্ত টিভি মিডিয়াগুলো সেখানে ছিল, মেইন স্ট্রিমে টিভি মিডিয়াগুলো সেখানে যুক্ত হয়। এরপরে আমার ইনভলভমেন্ট যেখানে ছিল আমি সেটা শুধু মেনশন করছি, যে আমরা কনসাল জেনারেল অফিসের সামনে আমরা একটা ডেমনস্ট্রেশন করি, কিন্তু সেটা ছিল ছোট আকারে, যেহেতু আপনার রাষ্ট্রীয় অফিস, এটা ছোট আকারে ছিল, নিরাপত্তার কিছু বিষয় ছিল। এরপরে আপনার আমরা আরেকটা বড় ডেমনস্ট্রেশন করি, সেটা জাতিসংঘের সামনে, এবং সেটা ছিল সেভ বাংলাদেশের ব্যানারে। তো সেভ বাংলাদেশ ভার্জিনিয়া বেস একটা অর্গানাইজেশন, তারা ওখান থেকে আসে, বাট নিউ ইয়র্ক থেকে আমরা সমস্ত লজিস্টিক্স গুলো আমরা ব্যবস্থা করি। এবং সেখানে আমি মনে আছে যে আপনার প্রায় কয়েক রাত জেগে, সারাদিন জেগে, আমি কাজ টাজ বন্ধ করে কয়েক রাত জেগে পুরো আমরা একটা টিম, প্রায় 500 পেজের একটা ডকুমেন্টারি রেডি করি, যেটা আমরা সেদিন জাতিসংঘ মহাসচিবের কাছে দেওয়ার জন্য, এবং আমরা অ্যাপয়েন্টমেন্টও নেই আর কি। এবং সেখান থেকে আপনার জাতিসংঘের মহাসচিবের প্রেস সেক্রেটারি উনি আমাদের কাছ থেকে সেটা গ্রহণ করেন, এবং একটা কপি পরবর্তীতে উনি কিছু দেন, সেখানে আমরা পরবর্তীতে সেই কপিগুলো মেইল করতে হয়, উনি আমাদেরকে বলেন আর কি, যেটাকে ডকুমেন্টেশন গুলোকে মেইল করবার জন্য। এবং সেটা ছিল বেশ বেশ বড়। এবং আপনার এই যে, আমি একটু বলি যে এই যে আপনার ডেমনস্ট্রেশন গুলো হয়, এর মধ্যে কিন্তু এখানে বিএনপি, জামাত একদম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, আমাদের পাশে ছিলেন, হ্যাঁ, আমাদেরকে সাপোর্ট দেন, এবং তারা বড় বড় পতাকা নিয়ে, তাদের কর্মী বাহিনী নিয়ে কিন্তু তারা এই ডেমনস্ট্রেশনে তারা জয়েন করেন। এরপরে আপনার সর্বশেষ যে ডেমনস্ট্রেশনটা হয়, সেটা আমি নাম বলতে হচ্ছে, সেটা হলো যে ডক্টর ওয়াজেদ খান, বাংলাদেশ পত্রিকার যিনি এডিটর, উনি এবং আমি আপনার 2 তারিখ রাতে জামাইকা হিল সাইডের একটা রেস্টুরেন্টে আমরা সিদ্ধান্ত নিই যে পেশাজীবীদেরকে নিয়ে 4 তারিখে আমরা বিকালে ডাইভার্সিটি প্লাজাতে আমরা একটা প্রোগ্রাম করব। এবং টাইম ছিল কিন্তু আমাদের 48 ঘন্টারও কম। ওই রাতে ওয়াজেদ ভাই দায়িত্ব নেন, আপনার উনি কি বলে ব্যানার থেকে শুরু করে আপনার যারা পেশাজীবী আছেন তাদেরকে দাওয়াত দেওয়া, আমি লজিস্টিক্স, এবং পাশাপাশি আপনার কমিউনিটিকে ইনভলভ কিভাবে করা যায় সেটাকে। এবং আপনারা দেখেছেন যে সর্বকালের সর্ববৃহৎ জামাত যেটা হয় সেটা কিন্তু ডাইভার্সিটি প্লাজা 4 তারিখে, হ্যাঁ। এবং আপনার এই যে প্রোগ্রামটা আমরা যখন শেষ করলাম, ডাইভার্সিটি 4 তারিখের যে প্রোগ্রামটা, তার পরপরই প্রায় 9টার কাছাকাছি যে আপনার আমি একটা মেসেজ পাই বাংলাদেশে ক্যান্টনমেন্ট থেকে, একজন ব্রিগেডিয়ার জেনারেল, উনি আমাকে একটা টেক্সট পাঠান, জাস্ট একটা লাইন, she agreed to go,
এই একটা লাইন উনি আমাকে লিখে পাঠান। এবং আমার মনে আছে, আপনারা তাহলে মনে থাকবে যে আপনার টিভিতে কিন্তু আমি আপনার আমাদের ওই প্রোগ্রাম আমি কিন্তু জয়েন করি, এবং সেখানে কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে সে হয়তো আজকে রাতেই চলে যাচ্ছে। হ্যাঁ, তো এভাবেই, এবং সারা রাত ধরে ওইটার অপেক্ষা, এবং আপনার যেটা হয়, বাই দিস টাইমে আমাদের আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হলো যে ইয়েল ইউনিভার্সিটির সঙ্গে যে যোগাযোগ, এটা সম্ভবত ছিল 26 বা 28 জুলাই কোনো একটা সময়, যে রাত 3টা 3:30টার দিকে আমাকে কল করে, এবং আমরা সেখান থেকে প্রায় 3 ঘন্টা টানা মিটিং করি ভোর রাতে। ওদের 3-4 জন স্টুডেন্ট, আমি ছিলাম, 2জন প্রফেসর ছিলেন, যে আইনগত যে দিকগুলা, যে আপনার ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেলে তারা কিভাবে এই কাজগুলো করা যায়, তখন তো চিন্তা চলছিল গভর্নমেন্ট এটা করবে। তো এই যে প্রক্রিয়াগুলোর সাথে আইনগত যে কোনো বাধা আছে কিনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, এবং একটা পর্যায়ে আমরা সিদ্ধান্ত নেই, বা তারা সিদ্ধান্ত নেয় যে না আমরা এটা করবো, তারপরেরটা পরে দেখা যাবে, যেটা জি। হবে। হ্যাঁ, এভাবে আপনার এরপরে আমাদের 4 তারিখ ভোর রাতে যে সবাই আমরা জানি কি ঘটলো, এবং ওই ভোর রাতেই আমরা আপনার কি করলাম, প্ল্যান করে ফেললাম যে আমরা জ্যামাইকা হিল সাইড একটা বড় আপনার একটা বিজয় মিছিল করব। সেটা আমার কাছে মনে হয় যে পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে বড় বিজয় মিছিলটা ছিল। তার ভাই সব সাংবাদিকরা সেখানে এসেছিলেন, আপনিও দেখেছেন, আপনার টিভি সেটা সরাসরি আপনার প্রচারও করেছে। তো এই ছিল মোটামুটি আমাদের জুলাইয়ের কিভাবে প্রস্তুতি ছিল, জুলাইয়ের আপনার আন্দোলনের সঙ্গে আপনার কিভাবে আমেরিকা সম্পৃক্ত হয়। আর একটা ব্যাপার আমি যোগ করতে চাচ্ছি, সেটা হলো যে তাহের ভাই, যে আমার কাছে মনে হয় যে আমি যতটুকু দেখেছি সেই সময় বহির্বিশ্বে যে আন্দোলনটা হয়, সারা বিশ্ব থেকেই তো আন্দোলনটা হয়, তার মধ্যে নিউ ইয়র্ক ছিল সম্ভবত যে সবচেয়ে বড় আন্দোলনের যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা। এবং আপনার যে বাংলাদেশে যে টাকা পাঠানো, রেমিটেন্স শাটডাউনে, সারা পৃথিবীতে থেকে যে রেমিটেন্স শাটডাউনটা হয়, সেখান থেকে কিন্তু আমেরিকা থেকে সবচেয়ে প্রথমে কিন্তু রেমিটেন্স শাটডাউনটা শুরু হয়। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তানজিন, আপনি কি শুনতে পাচ্ছেন? সো আপনাকে জানতে চাই, আপনি তো সেন্ট্রাল লিডার আপনার এনসিপির, এবং আজকে বাংলাদেশ অলরেডি দিন, উনি আজকে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন এবং এখনো ফিরেন না। উনি ফেরার কথা বলছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। আর আপনার তো একটা প্রত্যাশা ছিল বাংলাদেশে, এই যে মুভমেন্ট করেছিলেন আপনারা, যে বাংলাদেশে একটি সংস্কার হবে, সংবিধান সংশোধন হবে, এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি নিষ্কণ্টক এবং স্মুথ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশ চলবে। আজকে যদি 2 বছর পরে এসে আজকের এই দিনে আপনাকে জিজ্ঞেস করি, এনসিপির যে লক্ষ্য, যে স্বপ্ন, এই স্বপ্ন এবং আজকের যে বাস্তবতা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য, এবং সবাইকে ধন্যবাদ। আর আমাদের আসলে মানে বাস্তবতা হচ্ছে আমাদের এই প্যাটার্নটা অনেক চেনা। আমি তো মানে আমি 2019 থেকে আপনার ডাকসু, তারপর কোটা আন্দোলন, এইসবে সব কিছুতে সক্রিয় ছিলাম ভার্সিটি লাইফে। তো আমরা দেখে আসছি যে কিভাবে একটা গভর্নমেন্ট বাক স্বাধীনতা দমন করে, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, এবং কোন প্রসেস দিয়ে তারা যেতে চায় ক্ষমতায় থাকার পর, কিভাবে তারা পুরা বাহিনীটাকে, একটা স্টুডেন্ট উইংকে কিভাবে করাপ্ট করে, একটা ভার্সিটির টিচার উইংকে বা শিক্ষকদেরকে রাজনীতি দিয়ে ক্ষমতার কাছে একটা মানে সুবিধা দেখায়, কিভাবে এইসব জায়গাগুলো করাপ্ট করে ফেলে। তো আমরা ওই জায়গায় থেকে মানে আমাদের আসলে আন্দোলনটা ছিল ওই জায়গাটাকেই প্রথমে ধ্বংস করার, যে আমাদের অ্যান্টি এস্টাবলিশমেন্ট এই জায়গাগুলোকে পরিবর্তন আনতে হবে। এই ডাকসুর পর থেকে আপনার সড়ক আন্দোলন বলেন, এরপরে যে আস্তে আস্তে যতগুলো মুভমেন্ট হয়েছে, এবং শেষ পর্যন্ত 2024-এ যে একটা সফল আপরাইজিং ঘটছে, গণ অভ্যুত্থান ঘটছে। কিন্তু আমরা যদি পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে পারতাম, ওই টাইমে সিস্টেমটা থেকে গেছে, স্বৈরাচার যে গভর্নমেন্টের কিছু মানুষ তারা ভারতে বলেন, বিদেশে বলেন, বিভিন্ন জায়গায় চলে গেছে। তো আমাদের ওই সময়টা অনেক ক্রুশিয়াল ছিল, কারণ ওই টাইমে যারা গণ অভ্যুত্থানে লিড দিয়েছেন, আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারাই লিড দিয়েছেন। তো ওনারা যেভাবে লিড দিয়েছেন, কিন্তু এর পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্নভাবে জায়গাটাকে ইউজ করতে চেয়েছে, এবং সেটাই আসলে আপনার 2 বছর পর যদি আপনারা বলতে হয়, 2 বছর পরে আমরা কিছুটা হইলেও অনেক ব্যাকফুটে যেতে হয়েছে, যেটা আমাদের আসলে আমরা আশা করছিলাম এবং আমরা চেষ্টা করছিও।
এমন না যে আমরা চেষ্টা করি নাই, আমাদের সর্বোচ্চ চেষ্টা করেও আমরা প্রত্যেকবার আগায় যতই যাই, কিন্তু সিস্টেমে যারা ছিল, যারা সিস্টেমের সুবিধা নিয়েছে গত 17 বছর, ওনারা আবারও চায় এই সিস্টেমটার সুবিধা নিতে। যারা নিতে পারে নাই তারাও চায়, আবার যারা নিতে পারছে তারাও চায়। তো এইভাবে একটা সম্মিলিত ফোর্স আমাদের এখনো ওই জায়গা থেকে বারবার সরায় নিচ্ছে। আমরা এখনো চেষ্টা করছি এবং আমি আশা করি যে আহ, বাংলাদেশের মানুষ তো সবই দেখতেছে, বুঝতেছে, সিস্টেমটাকে আগের জায়গায় নেওয়া হচ্ছে, এটা সব মানুষের চোখে দেখা যাচ্ছে। এবং বাক স্বাধীনতাকে হরণ করে বর্তমান গভর্নমেন্ট বলেন, বর্তমান সরকার বলেন, পেটুয়া বাহিনী বলেন, যারাই চেষ্টা চালাচ্ছে আগের মতো করে, এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের গভর্নমেন্ট একটা টাইমে যে রিয়েলাইজ করতে পারবে দে হ্যাভ ডান বিগার মিস্টেক। কারণ গত গভর্নমেন্ট পারে নাই টিকে থাকতে। যখন আমি ইভেন ভোট কেন্দ্রে গিয়ে আমি হামলার শিকার হই, জাস্ট ভোট দিব দেখে আমাকে পাঠাই দিতে যাচ্ছিল। তো এই রকম বারবার যদি চলতে থাকে দেশে আগের জায়গায় যাবে। সো আমাদের জন আকাঙ্ক্ষা এখনো আপনার জুলাই সনদ বাস্তবায়ন, এগুলো আমরা ফাইট দিয়ে যাব, আমাদের পলিটিক্যাল পার্টি থেকে ফাইট দিব, জনগণকে সাথে নিয়ে ফাইট দিয়ে যাব। এইটা হবে একটা টাইমে, জনমত আরো শক্তিশালী হবে যত এইভাবে গভর্নমেন্ট চালাতে থাকবে, তত এই জায়গাটা শক্তিশালী হতে থাকবে। যত আমাদের উপর হামলা নিপীড়ন যতই জুলুম করুক, আমরা তো এগুলা দেখে আসছি, এই প্যাটার্নটা এমন না যে আমাদের কাছে অপরিচিত। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনি শুনলেন বোধহয় তাহিদ তানজিম, যিনি কেন্দ্রীয় সদস্য এনসিপি এবং রোবোটিক গবেষক কর্নেল ইউনিভার্সিটি, তার বক্তব্য শুনলেন, আলমের রাসেলের কথাও শুনলেন। আপনার কাছে শুনতে চাই যে আজকে 2 বছর হয়ে গেছে এবং একটা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এত বড় মুভমেন্ট হলো, আজকের প্রেক্ষাপট বাস্তবতা সব মিলিয়ে আপনার কাছে কেমন মনে হয়? তাহের, প্রথমত এদেরকে অভিনন্দন, এরা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে দেশের ভেতরে দেশের বাইরে। তরুণদের স্বপ্নটাই এই আন্দোলনকে প্রোপেল করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে বিপ্লব বা গণজাগরণ, বিশেষ করে বিপ্লব, এটা একটা ইভেন্ট নয়, এটা একটা প্রক্রিয়া, প্রসেস, ইট টেক্স টাইম। এটা একটা বোমা ফাটালাম, বিস্ফোরণ ঘটলো, 500 লোক মারা গেল, তা নয়। কিন্তু এটা ইটস এ লং প্রসেস। এই প্রসেসের 3টা স্টেজেস আছে। এই বিপ্লবের প্রথম স্টেজটা কি ছিল? স্বৈরাচারের পতন অর্জিত হয়েছে, প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য কি ছিল? গণতান্ত্রিক প্রত্যাবর্তন, স্বচ্ছ নির্বাচন হয়েছে। থার্ড স্টেজটা কি? প্রকৃত গণতন্ত্রায়ন। এই থার্ড স্টেজে আমরা পৌঁছাইনি এখনো। ফলে যেই বিপ্লব বা গণজাগরণ আমাদেরকে শক্তভাবে একটি প্রক্রিয়ার ভেতরে অন্তর্ভুক্ত করেছে, আই থিঙ্ক দ্যাটস এ রিমার্কেবল সাকসেস। এই যে আমরা কথা বলছি এখানে বসে এবং ইস্যুগুলিকে চিহ্নিত করতে পারছি, যেটা পারতাম না আগে, কার জন্য হলো? ডেফিনেটলি বিপ্লবের ফলে। ফেলিয়ারটা কোথায় আমি একটু উল্লেখ করি। আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট কোথায়? মনে রাখতে হবে যে কোনো পরিবর্তনের জন্য 3টা জিনিস লাগে। 1 নম্বর লাগে একটা পলিটিক্যাল সংগঠন, 2 লাগে একটা পলিটিক্যাল আইডিওলজি বা তত্ত্ব, কেন কি পরিবর্তন চাই আমরা, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা। থার্ড হচ্ছে লিডারশিপ। 3টাই ছিল এই আন্দোলনে অনুপস্থিত। কেন কি চাচ্ছি আমরা? 5 তারিখে হাসিনা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জানি না আমরা কেন হাসিনার এক্সপালশন চাই, কেউ আমাদেরকে স্পষ্ট করে বলেনি। এই পরে স্পন্টেনিয়াস আন্দোলনটাও গড়ে উঠেছে কোনো নেতৃত্ব ছাড়াই, কারণ মানুষের রোষ ছিল এত তীব্র, মানুষের ক্ষোভ ছিল এত তীব্র। কেমন এই যে ইকোনমিক ডিসপ্যারিটির একটা ফ্যাক্টর, পলিটিক্যাল অ্যাবসেন্স অফ পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট একটা ফ্যাক্টর, এই সবগুলি আমায় কন্ট্রিবিউট করেছে যে আমি স্বৈরাচারকে প্রত্যাখ্যান করছি। কিন্তু তারপরে কি কোনো ভিশন আমরা পাইনি। ফলটা কি হয়েছে? 1 নম্বর, এনসিপি নেতৃত্ব ক্রমান্বয়ে ঢুকে পড়েছে মেইন স্ট্রিমের মধ্যে। বিপ্লব করার পর আমরা কি করলাম? সবাই ব্যস্ত হয়ে পড়লাম নির্বাচন করবার জন্য। নির্বাচন মানেটা কি? টাকা পয়সা। নির্বাচন মানে কি? ক্ষমতা। যাদেরকে আমরা বিপ্লবের নেতা ভেবেছি আমরা, তারা সবাই যুক্ত হয়ে পড়লো কার সাথে? জোট করতে। কার সাথে? জামাতের সাথে বা বিএনপির সাথে। মানে প্রথম কম্প্রোমাইজ তো এখানেই, প্রথম ফেইলিয়ার এখানেই। যাদেরকে আমরা সিঙ্গল আউট করেছি আমাদের নেতা বলে, দেখছি না তারা তাদের সিট দখলের জন্য তারা কম্প্রোমাইজ করছে। বলে দিস রেভলিউশন হ্যাড নো রিয়েল চান্স অফ সাকসেস, কোনো সাকসেস ছিলই না। অন্যদিকে
মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি স্পেশালি বিএনপি এন্ড জামাত দুজনেই কি করলো, এই বিপ্লবের মন্ত্রটাকে কোঅপ্ট করে ফেললো, এই বিপ্লবটা ওদের বানিয়ে ফেললো। আমার লেখা সব ছাপা হয়েছে, কথা পড়ে দেখবেন। আমি বলার চেষ্টা করেছি কি, যে যে ভাষায় কথা বলেছে তরুণরা, ঠিক সেই ভাষায় কথা বলছে হয় জামাত এবং বিএনপি, কিন্তু মিন করছে ভিন্ন। কথা বলছে বটে এদের ভাষা ব্যবহার করে, বাট দে মিন কমপ্লিটলি ডিফারেন্ট। বিপ্লবটাকে কিভাবে তারা দখল করে নিল আমাদের চোখের সামনে, এবং এই তরুণ প্রজন্ম তারাও কিভাবে এই কোঅপশনের মধ্যে ঢুকে পড়লো। বলে আমাদেরকে পরিবর্তনের জন্য আরো লম্বা সময় অপেক্ষা করতে হবে, জি প্রকৃত নেতার জন্য অপেক্ষা করতে হবে, এবং বিপ্লবিক তত্ত্বের জন্য অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। জিয়া ভাই, আপনার কথা শেষ শুনে আমরা শেষ করে ফেলবো। জি আমি কিছু বলবো? প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। জি আমার নাম, আমার মনে হয় তানজিম উত্তর দেব, এটা ইম্পর্টেন্ট, ওর কাছ থেকে শোনা। বলো। জি আমি থ্যাংক ইউ হাসান ফেরদৌস ভাই। আমি অনেক কিছু শুনলাম, কিন্তু আমি আসলে ম্যাক্সিমাম বিষয়ে একমত না এই জায়গাটায়। বিশেষ করে আপনাকে যদি আমি বলি যে, ধরেন আপনার যেমন বলতেছেন যে বিপ্লব মানে বেহাত করে ফেললো, বা জামাত তারপর বিএনপির সাথে জোটে যাওয়া, এই সবগুলা প্রত্যেকটা ধরেন এটা একটা রাজনৈতিক একটা ভোটের জোট, এবং যখন আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন আমাদের অবশ্যই কাউকে না কাউকে একটা নতুন দল ছিল। আমাদের আসলে সরকার সিস্টেমটাকে যদি আমরা আরো বেশি দূর নিয়ে যেতে পারতাম, ওই টাইমে কোনো মানে কোনো রাজনৈতিক দলই চায় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার থাকুক। সো আপনি যখন বললেন যে বাংলাদেশে যে রিফরমেশন গুলা দরকার ছিল, এমন না যে মানে আমরা যদি তাত্ত্বিকভাবে বলি, তত্ত্ব দিয়ে তো আমরা অনেক কিছু দেখাইতে পারি যে সুন্দরভাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ফিল্ড লেভেলে কি চলতেছিল। ফিল্ড লেভেলে আপনার দেখেন এই যে ওসমান হাদি, যে ভারত নিয়ে একটা ভারতের জন্য থ্রেট ছিল, তাকে জাস্ট সরাই দেওয়া হলো। আপনার যদি আমরাও যখন থ্রেট হচ্ছি, তখন আমাদেরকেও একজন একজন করে আমাদের সহযোদ্ধাকে ট্যাগ দিয়ে হোক, গণপিটুনি দিয়ে হোক, বিভিন্ন মিডিয়া হাউসগুলো আপনি এখনো দেখেন, মিডিয়া হাউসগুলো কি সুন্দর করে ন্যারেটিভ তৈরি করতেছে। আপনারা নিজেরাই দেখবেন যে মিডিয়া হাউসগুলো কিভাবে মানে এখনো চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ বলেন বা তাদের ফ্যাসিজমকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। এই ফুল সিস্টেমটাই ছিল। বিষয়টা এমন না যে ধরেন আপনারা আশা করছেন আমরা রাখতে পারি নাই, সেটা বলতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের তো আসলে ওই অস্ত্র পাওয়ার নাই যে আমরা ধরবো, মানুষকে বুঝাবো যে ওকে, যে দেখেন যে আপনারা এগুলা করতে পারেন না। আবার আমরা ওই দিকেও যাব না, আবার আমরা জনমত তৈরি করব। এখন জনমত তৈরি করতে গেলে যে মিডিয়া হাউসগুলা, তারা তো সুবিধা নিয়ে আসছে এতদিন, তারা এখন যে সেই আওয়ামী লীগের কাছেই যাচ্ছে, সেই যে টাকা দিচ্ছে যে বিজনেসম্যানরা, তাদের প্রোপাগান্ডাগুলাই ছড়াচ্ছে। এবং আমাদের রাজনীতিতে ধরেন ছাত্ররা গণঅভ্যুত্থান করছে, সেটাকে নোংরা একটা দিকে নেওয়ার চেষ্টা করতেছে। ফ্রেমিং গুলা দেখবেন আপনি, যদি বলেন আমি পত্রিকার পর পত্রিকা আপনাকে পাঠাইতে পারবো যে দেখেন আজকের এই ন্যারেটিভটা দেখেন, এবং আওয়ামী লীগকে কিভাবে ডিফেন্ড করা হচ্ছে, এবং জুলাইটা কিভাবে কালার করা হচ্ছে। যাই হোক, মানে এই জন্য আমি এটা নিয়ে বলতে গেলে সারা রাত চলে যাবে। আমি ঠিক আছে। এটা নিয়ে না বাড়াই, সরি, আমি এই জিয়াউদ্দিন ভাইয়ের জায়গাটা নিয়ে নিছি, সরি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কোনো ব্যাপার না। আমরা তো তোমার মতো কম বয়স ছিল, 69-এর গণআন্দোলনে আমার নামে ওয়ারেন্ট বেরিয়েছিল, মুক্তিযুদ্ধে ছিলাম, প্রকৃতি আন্দোলন করেছি। তো একটা স্বপ্ন থাকে সবার, সবাই মনে করি আমরা এটা, যে তারপরে আমরা ছাত্ররা আগে ঠিক এইভাবে রাজনীতি ঢুকে নাই, আন্দোলন করছে, প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররাই তো শুরু করছে, ইয়াংরা, ছাত্র বলে ইয়াংরা শুরু করছে। তো এখানে আমাদের যেটা আশা ছিল যে স্বৈরাচ, এখন তুমি যাই বলো না কেন আওয়ামী লীগ নারেটিভ করছো, আমি এটা মনে করি না। আমি মনে করি যে ফেইলিওর হওয়ার জন্য, কারণ তোমাদের নেতারা টাকা পয়সা থেকে শুরু করে যেসব ভাবে ট্যাগ পেয়েছে, ওইটার জন্য মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। কিন্তু ওই যে ওটা আওয়ামী লীগ করাতে পারে কিছুটা, কিন্তু এমনি সাধারণ মানুষও যে আশা নিয়েছিল যে দেখা যাবে যে একটা ছাত্র সমাজ তারা ওভারসি করতেছে তোমার প্রশাসন বা এসব, ওইটাতে থাকলে কি হতো যে পাওয়ারটা থাকতো। আর যখনই জামাতে ঢুকে যাবে বা বিএনপি ঢুকে যাবে, তখন ওই দলটা আর এভাবে থাকে না। তো এটাও কারোর দোষ না। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটাই আমাদের ভাগ্য,
তোমরা চেষ্টা করেছো একটা এখন আমরা এখানে ফিলাডেলফিয়াতে তোমার প্রচুর বাংলাদেশের ওই সময় যখন তুমি যখন ম্যানহাটনে করো, প্রত্যেকটা শহরে কিন্তু সবাই জেগেছে, মোস্ট অফ দ্য মানুষ কিন্তু পলিটিক্যাল না। জামাত বিএনপি পরে ঢুকছে, তারা সবাই মনে করছে যেটা তো অন্যায়, এত লোক হত্যা হয়ে যাচ্ছে, আমরা বসে থাকবো কেন? আমরা যারা মুক্তিযুদ্ধ করছি তারা আরো বেশি বলেছে যে এটা তো অন্যায় হচ্ছে, এটা যুদ্ধ যেরকম অন্যায় ছিল এটা আর একটা অন্যায়, আনলেস যারা পলিটিক্যাল পার্সন তারা ছাড়া। তো আমি যেটা মনে করি যে তোমাদের এখনো সময় আছে যে ওই যে পাটোয়ারি নামে একটা লোক আছে বকাবকি করে, এইসব কথাবার্তার মধ্যে ভদ্রতা না থাকলে মানুষের সম্মান থাকবে না। এই জিনিসগুলো যদি আটকানো যায়, প্রপার যদি দেওয়া যায়, তাহলে এখনো সময় আছে যে তোমাদের পক্ষ থেকে একটা স্ট্রং একটা জিনিস আসবে যে আমরা একটা মডেল এবং একটা শক্তি। আর যদি আমরা আবার পয়সা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে যাই আর বকাবকি করি, চোখ বড় বড় করে গালাগালি করি, আমরা তো এরকম ছিলাম, আমরা করেছে, কিন্তু এই দেশ তো আর ছাত্ররা করে নাই, এই দেশ সব মিলে করেছে। আন্দোলনটাও আমি যখন বলছি আমরা গুলি করবো, তখন সব লোক নামছে। এটা যে কে লিডার, কিন্তু লিডার ছিল না, লিডার পরে বলে গেছে, অনেকে বলছে লিডার হয়ে গেছে, দ্যাটস ফাইন, কিন্তু আদর্শটা যেটা ছিল যে অন্যায় যেটা হয়েছে এইটাকে এখন আটকাবার সময় আসছে। বিএনপি করুক, জামাত আসুক, যে আসুক না কেন, বাংলাদেশের ইতিহাস কেউ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এটাকে ইরেজ করে মাত্র কয়েকদিনের মুভমেন্টে, ইভেন এরশাদের মুভমেন্ট অনেক লম্বা ছিল, প্রত্যেক লম্বা ছিল। সুতরাং মুভমেন্টটাই এটা হয়েছে কারণ শেখ হাসিনা এমন এক পর্যায়ে নিয়ে গেছিলেন যে মানুষ বাধ্য হয়েছে সরাতে। তো আমি মনে করি যে যারা সাহস করে তোমাদের সময় একটা আন্দোলন করছো, এই আন্দোলনের জন্য যে এনার্জি বা যে আসছে, এটা কিন্তু হারিয়ে যেতে দিও না, জি, এটা লস হয়ে যাবে। কারণ অনেক মুক্তিযুদ্ধের পরে অনেক পয়সা খাইছে, অনেক কিছু হয়েছে। সুতরাং এই যুদ্ধ করা মানেই যে তুমি ফেরেশতা হয়ে থাকবে এটা না, ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু একটা কিছু লোক যদি ধরে রাখতে পারে তাহলে আমাদের একটু সামনে গিয়ে যেতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভাই, আর সময় হবে না, 1 মিনিট আপনি নিতে হ্যাঁ, পারেন, 1 মিনিট। হ্যাঁ, তাহলে আমি একটু তিনটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি। সেটা হলো যে তাড়াতাড়ি, জি। এই আন্দোলনের সঙ্গে যে ছাত্র সমাজ ছিল, এটা কিন্তু 2018 সালে এই যে নাহিদ বা যে টিমটা, এটা 2018 সাল থেকে কিন্তু তৈরি, মানে তাদের নিজেদেরকে তৈরি করে। সেই আন্দোলনটা যখন ছিল 2018 সালে, এরা কিন্তু ওই ছেলেরাই কিন্তু আজকের এই নাহিদ বা এই টিমটা। এটা এক। 2 নম্বর হলো যে কথাটা আমি আগেও বলেছি কয়েকবার, সেটা হলো যে সম্ভবত জিয়া ভাই এবং হাসান ভাই আপনারা এগ্রি হতে পারেন আমার সঙ্গে, সেটা হলো যে এই যে আপনার জুলাই সনদের যে প্রক্রিয়াটা, জুলাই সনদের যে প্রক্রিয়াগুলো, এই প্রস্তাবনাগুলো যদি নির্বাচনের আগে দেওয়া হইতো এবং নির্বাচনের আগে দেওয়ার পরে জনমত নিয়ে আসার পরে যদি বলা হইতো যে রাজনৈতিক টেবিলগুলোকে ডেকে নিয়ে যে লোক, আমাদের বাংলাদেশের জনগণ 70%, 80% বা 60% যেটাই হোক, যে এরা এটা চাচ্ছে, এখন তোমরাই বলো তোমরা এটা বাস্তবায়ন করবো কিনা। যদি নির্বাচনের আগে হতো তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু বাধ্য হইতো। আজকে কিন্তু জুলাই সনদ নিয়ে বা এই টালবাহানা করার সুযোগ ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে বাংলাদেশকে রিফর্ম করতে গেলে দরকার হলো যে রাজনৈতিক দলের সংস্কার আগে। যদি রাজনৈতিক দলের সংস্কার যদি আগে না হয় তাহলে কিন্তু কোনোভাবে কোনো রিফর্ম কিন্তু কাজ করবে না, যেটার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট পুরোপুরি ব্যর্থ ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনার কাছে শেষ কথা শুনে নেই, যদি কিছু বলতে চান আপনি। এন্ড দেন একটা প্রশ্ন আছে ছোট্ট, যে সালাউদ্দিন সাহেব, যিনি আপনার কংগ্রেস না, সরি, পার্লামেন্টে, উনি বললেন যে আমরা এই জুলাই সনদের পক্ষে ছিলাম, বিকজ এটার পক্ষে না থাকলে নির্বাচন দেবে না, সুতরাং আমরা এখন আর এটার পক্ষে আমরা নাই। এটা কি আপনি একটা বড় ধরনের রাজনৈতিক আপনার শব্দটা কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। চাতুরি। চাতুরি। তাহের, এটা তো প্রথম থেকে স্পষ্ট ছিল যে এই আন্দোলনটাকে ব্যবহার করছে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি কোঅপ্ট করবার জন্য। শুরু করেছে এরা, মাঠে কাজ করেছে এরা, ফলটা নিচ্ছে তারা। এবং ফেলিয়ারটা কোথায়? এই ছাত্র নেতারা খুব দ্রুত ক্ষমতার সঙ্গে যুক্ত হয়ে পড়লো, খুব দ্রুত ক্ষমতার অংশীদার হয়ে পড়লো। এবং লক্ষ্যটা কি হলো? নির্বাচন করব, নির্বাচন করে ক্ষমতার ভাগীদার হব, কেমন? এবং লক্ষ্য করে দেখবেন যে কি দ্রুত এই দলের নেতারা বিভক্ত হয়ে পড়লো, দল থেকে বেরিয়ে গেল। এই ঘটনাটা পুরোটাই ছিল অপরিকল্পিত। আমি একটু কি বললাম, যে কোনো বিপ্লবের জন্য প্রয়োজন পড়ে একটা তত্ত্ব, একটা আইডিওলজি। উই হ্যাড নো আইডিওলজি, উই হ্যাড নো প্ল্যাটফর্ম, উই হ্যাড নো পলিটিক্যাল লিডারশিপ।
ইট জাস্ট হ্যাপেন বিকজ অফ নাম্বার অফ আদার ফ্যাক্টরস। কেমন ব্যর্থতাটা এখন আমরা, ক্রোধটা কোথায়? এই যে তরুণরা যারা রক্ত দিল, তাদের রক্তের সাথে বেইমানি করলো কে? ডেফিনেটলি পলিটিক্যাল পার্টি তো করেছেই, ছাত্র নেতৃত্বও করেছে। ধরা যাক আসিফ মাহমুদ, তার প্রথম কাজ ছিল কি? ক্ষমতা পাওয়া মাত্রই তার বাবাকে লাইসেন্স দিয়ে দেওয়া, ক্ষমতা পাওয়া মাত্রই তার গ্রামের তার জেলার জন্য কোটি কোটি টাকার অ্যাপ্রুভাল দেওয়া। এই ছাত্র নেতারা বিশাল অফিস নিয়েছে, টাকা কোত্থেকে পেয়েছে? এক নেতা বলছেন এই টেলিভিশনের পর্দায় যে আমি এক একদিন এক এক গাড়ি চালাই, আজকে প্রাডো, আগামীকাল আমি লেক্সাস চালাই। এদের কাছ থেকে আমি পরিবর্তন আশা করব? ডু ইউ থিঙ্ক দে ক্যান গিভ আস লিডারশিপ? যারা বলে যে আজকে আমি প্রাডো চালাই, আগামীকাল আমি লেক্সাস চালাই। আমাদের টিভির পর্দায় বলেছে। বলে এরা নেতা নয়, নেতা হয়েছে ফোকটে। কেমন? এরা নেতা নয়। এরা আমাদের দুর্ভাগ্য যে যারা রক্ত, যে 1400 ছেলের রক্ত গেল, তাদের রক্তের ঋণ এরা কখনো শোধ করতে পারবে না। এখনো তারা কি করছে? সে ক্ষমতার ধান্দাতেই আছে, বিপ্লবের নয়, পরিবর্তনের নয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আমার মনে হয় আরো ডিটেলস আলোচনা করবো, আজকে আর সময় হবে না। জি আমি কি 30 সেকেন্ড বলতে পারি? জি 30 সেকেন্ড। 30 সেকেন্ডে বলতে মানে দেখেন, আপনার এখানে দুইটা কথাই আমি তুলবো। একটা হচ্ছে নাসির পাটোয়ারির বক্তব্য নিয়ে বলা হলো। দেখেন, আমরা ইউএসএ তে থাকি, আমরা যেখানে ইউএসএ তে থেকে বলি যে ফ্রিডম অফ স্পিচ ইজ আ স্ট্যান্ডার্ড থিং, এটার জন্য ফাইট দেয়, সেখানে আমরাই বলতেছি যে আমরা নাসির উদ্দিন পাটোয়ারিকে আরো শালীন হতে হবে। অথচ হামলা হয়ে গেল, কিভাবে একটা ছেলের চোখ উপড়ায় ফেললো, আমরা তাকায় তাকায় দেখতেছি। আবার সালাউদ্দিন কাদের বলেন, ওনার ফ্যামিলি মেম্বারকে ক্রিকেট বোর্ডে দেন, বা বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি এরকম। অথচ একটা মিডিয়া ফ্রেমিং হইলো, আসিফ মাহমুদ সজীবের বাবাকে নিয়ে যখন হইলো, সে সাথে সাথে কিন্তু সেটা রিট্রাক্ট করছে, আমার যতদূর জানা আছে, আমি ভুল না করলে। এবং সে এটা করলো না, মানে আর টাকার কোনো প্রমাণ দেওয়া যায় না, কিছু দিতে পারে না, মিডিয়া ফ্রেমিং হইতে থাকলো। আমরা ওই বুলিটাই আওড়াইতেছি বছরের পর বছর। এবং দেখেন আপনি মানে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, অন্যান্য সব বিএনপি পলিটিশিয়ানদের আমাদের ধরতে ইচ্ছা করে না, কিন্তু আমাদের দলটা যতই দাঁড়াইতে যাবে, যতই স্ট্রং হইতে চায়, তখনই আমরা একটার পর একটা নিউজ বানায়, একটা মিডিয়া ফ্রেমিং দেয়, এবং ওটা চলতে থাকে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে বাজে কথা বলে, তুমি এটাকে অ্যাপ্রুভ করতেছো? সে যদি বাক স্বাধীনতার আমার কথা বলে কিছু নাই। না, আমার বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, আমরা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে মাইট দেওয়াটা হালাল। সে যখন বলে বাজে কথা বললে তাকে মানুষ পিটাবে, ওতে গাধা, ওদেরকে বুঝতে হবে ওয়াই ইজ দ্যাট। তারে সে তুমি বলছো যে আমেরিকানদের কথা বলতে পারে, ওখানে সে বলে খারাপ, এগুলো তুলো না। তুমি একটা এডুকেটেড পারসন, আমি এডুকেটেড দেখে আমি বলতেছি আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডে ওর কথা যেটা বলছে, এগুলো কেউ যাদের সম্মান ছিল, স্নেহ ছিল, মায়া ছিল, তারা উইথড্র করতেছে। আপনার রাশেদ কি করে আপনার, আমি মায়াটা বুঝতেছি, রাশেদ বলেন, নূর বলেন, এবং বিএনপির অজস্র নেতা আছে, আমাদের প্রতি ওদের তো আমরা পাত্তাই দিচ্ছি না, আমরা তোমাদের উপর যারা ওদেরকে পাত্তা দিচ্ছেন না, কিন্তু আলটিমেটলি দিন শেষে ক্ষমতায় থাকার জন্য মিডিয়া ফ্রেমিং হয় না ওদের নামে, মিডিয়া ফ্রেমিং হয় এইদিকে। এবং মানে আমরা তো রাশেদকে মারতে বলবো না, আমরা কাউকে মারতে বলবো না। আমাদের রাজনীতিতে তো মারামারি রাজনীতিতে আমরা কেন করতেছি না? আমি রাজনীতি করবে, বারবার বলতেছে তারা, তোমাদের লোকজন, যে অমুককে মাথা ফাটাই দেবে, অমুককে মাথা, আমাদের দলের কে মাথা ফাটাইছে এই পর্যন্ত আপনি বলেন? আমি তোমাকে বলি, মুখের রেটরিক আর আপনার রিয়ালি করা, আপনার কাজ তো করে দেখা। বিএনপি বলেন, অন্যান্য দল, এই যে আজকে ছাত্ররা যেভাবে, আচ্ছা নাসিরউদ্দিন পাটোয়ারি তো আজকে কিছু বলে নাই, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিডারকে আমাদের পিটানো হইছে, এমন চাপা খাইছে নাসিরউদ্দিন পাটোয়ারি, কিছু বলবে না এখন থেকে। কিন্তু তোমাকে বিষয়টা আমি আপনাকে একজনকে ট্যাগ দেন, শিবিরকে ট্যাগ দিয়ে কিন্তু একটা টাইমে মারা হইতো। তাকে কানেক্ট করো, তুমি আমার সাথে আর্গুমেন্ট না করে তুমি বলো যে না, নাসির পাটোয়ারিকে আপনি চুপ করেন, স্টপ করেন। তুমি আমার সাথে আর্গুমেন্ট করে তোমার কোনো লাভ হবে না। আমি তামজিদ আমি একটু অ্যাড করি, আমি ভাই তোমার সাথে একটু অ্যাড করি। সেটা হলো যে প্রফেসর জিয়া ভাই যেটা বলছেন, সেটা হলো যে হয়তো ওনার দাবির জায়গা থেকে বলছেন, যেহেতু একটা বড় জায়গা, দাবির জায়গা আছে স্টুডেন্টদের প্রতি, সেই জায়গা থেকে বলছেন। তো হ্যাঁ, ঠিক আছে। নাসিরউদ্দিনের আমি বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলি বলছে, যে
অমুক চোর, অমুক ডাকাত, বা এই যে কথাগুলো, এই কথাগুলোর জন্য জিয়া ভাই, যে এই কথাগুলোর জন্য যে আইন হাতে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে আক্রমণ হচ্ছে, এটা তো আইনটাকে হাতে তুলে নেওয়া হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এর চাইতে বাজে বাজে কথা শেখ হাসিনা বলে গেছে। হ্যাঁ, এর চাইতে বাজে বাজে কথা আপনার এরা বলে গেছে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি এখনো বলছি নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথাগুলো বলা ঠিক না, কারণ হলো তারা এই প্রজন্মের ছেলে মেয়ে এবং তাদের কাছ থেকে আমরা এটা আশা করি না কোনোভাবেই। এটা যেমন সত্য, ঠিক তেমনি এর চাইতে বাজে কথা আমরা শেখ হাসিনার মুখ দিয়ে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। তখন আমরা প্রতিবাদ করার কিন্তু সাহস কখনোই পাইনি, কোনোভাবেই পাইনি। এখন আমরা যেটা করছি সেটা হলো, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বাজে কথা বলে থাকে, তাহলে তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। বাংলাদেশে আইন আছে, সে আইন ব্যবস্থা যদি স্বাধীন আইন ব্যবস্থা হয়ে থাকে, তার মাধ্যমে তার বিচার করার ব্যবস্থা হোক, কিন্তু আইন তার হাত আমি কেন আমি তুলে নিতে হবে? আমি তোমাকে যেটা বলছি, শেখ হাসিনার সময় স্বৈরাচার ছিল, এখন তো এনসিপি তো হাসিনার জায়গায় যায় নাই, গেলে কিছু করতে পারতো না। এনসিপির উচিত ছিল ভদ্রভাবে দেখা, তোমাদের যে বয়স বা যোগ্যতা, এগুলো এখনো তোমরা এত বড় কিছু বড় সময় হয় না। এটা যদি তোমরা মনে করো আমরা এখন বিরাট 50 বছর 80 বছর বয়সে একজনের সমতুল্য হয়ে গেছি, তাহলে তো রং যাবে। তোমরা যারা কষ্ট করছো তারা যদি ডিস্ট্রয় হও, ঠিক এইভাবে মুক্তিযোদ্ধারা লস্ট হয়েছে, ঠিক এইভাবে তোমার এরশাদের আন্দোলনের নেতারা লস্ট হয়েছে। এই জিনিসটা যেন না হয়, তোমরা এখন হাসিনার সময় হাসিনা বলতে পারছে নাসিরুদ্দিনের কোনো বেসই নাই, ও বেস তৈরি করুক, তারপরে বলে তখন আইন যাবে। এখন তো মব যাবে। এই জন্য বলতেছে যে একটু কেয়ারফুল থাকলে কি হয়, যে তোমাদের একটা স্ট্রেংথ থাকে। আমি তো তোমাদের এগেন্সে যা বলতেছি না, তোমাদের সাহস নাই নাসিরুদ্দিনকে বলা যে আপনি এভাবে বলবেন না। এই সাহসটা নাই কেন? এজ এ সেন্ট্রাল মেম্বার হিসাবে তানজিমের বলা উচিত আপনি চুপ করেন, আপনি এইভাবে রিপ্রেজেন্টেটিভ বলবেন না। কারণ সাধারণ মানুষ দেখে যে এই লোকটা ওকে গুন্ডা নাকি, ও বেয়াদব নাকি, ওকে লিডার হওয়ার যোগ্য না, এইটা মানুষ মনে করবে। আপনাকে আমি একটু বলতে পারি যে আর আমি যেটা আজকে আর সময় হবে না তানজিন, আমার মনে হয় যে এটা অন্যদিন আলোচনা করতে হবে। অলরেডি আমরা প্রায় 18 মিনিট এক্সট্রা সময় নিয়েছি এই প্রোগ্রামের। মানে আমি যেটা বিশ্বাস করি যে কেউ যাই বলুক, আমাকে কেউ গালি দিলেও আমি তার গায়ে হাত তুলবো। দ্যাটস হোয়াট আই বিলিভ, নাথিং এলস। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আপনাকে, অ্যান্ড থ্যাংক ইউ সৈয়দ আলমিন রাসেল, অ্যান্ড থ্যাংক ইউ তানজিম। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন অংশগ্রহণ করার জন্য, এই মুক্ত আলোচনায় পার্ট নেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। এখন শুরু হবে টাইম টক অনুষ্ঠান, যেখানে আপনারা আজকে দেখতে পাবেন যে পূর্বাচল, যে আপনার বাংলাদেশে যে পূর্বাচলের যে নতুন সিটি, এই সিটি কীভাবে বিল্ড আপ হবে, এই সিটির সমস্যাকে, এই সিটিকে নিয়ে এত বিলম্ব কেন, এই বিষয়ে সেখানে যিনি আপনার অ্যাসোসিয়েশন বা সোসাইটির ওইখানে যে পূর্বাচল যে সিটি, এই সিটির যারা কিনেছেন বা সোসাইটি যেটা আছে, সোসাইটির যিনি প্রধান, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকার ডিটেলস তিনি কথা বলেছেন। আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করবেন। এই অনুষ্ঠানের পরপরই আপনারা অনুষ্ঠানটি দেখতে পারবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।